আচ্ছা, আমরা আজকে ক্লাসে যেটা শিখবো সেটা কি? ক্লাস মডিউল কেউ দেখেছেন? পেন টুলের কাজ শিখবো আজকে। রাইট, সে পেন টুল শিখবো একদম ডিটেইলস। পেন টুল শেখার পরে আমাদের মডিউলে যদিও নেই, পেন টুল শেখার পরে যদি সময় থাকে আমরা হচ্ছে টাইপ টুলটা একটু দেখবো। ওকে, জি ম্যাম। ঠিক আছে, চলো। সাদিয়া সাবা চলে এসেছে। ফটোশপে চলে যাই। সবার কি ফটোশপ অন করা আছে? বাবু হেডফোন অফ, আপনার জন্য অপেক্ষা করছিলাম। কই হেডফোন অফ হয়নি? আচ্ছা, তো পেন টুল কি? পেন টুল হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স টুল। এটা আর কি অ্যাডভান্স টুলই আমরা বলে থাকি। আর এটা হচ্ছে সিলেকশনের মতো কাজ করে, শেপ টুলের মতো কাজ করে। সিলেকশন টুল যেগুলো আছে ওগুলো কিন্তু শেপ টুলের মতো কাজ করা যায় না, বাট শেপ টুল যে আছে আমরা চাইলে কি করতে পারি, পেন টুল সিলেকশন টুলের মতো কাজ করাতে পারি। আমি পেন টুলটা সিলেক্ট করলাম, পরের অপশনগুলো দেখবো কিছুক্ষণ পরে ধাপে ধাপে। পেন টুলে আসার পর দেখেন কন্ট্রোল প্যানেল এসেছে। কন্ট্রোল প্যানেলে এই যে ফিল কালার, স্ট্রোক, এগুলোতে কি কোনো প্রবলেম? এগুলো কি বুঝতে হবে, বোঝাতে হবে আরো? ফিল, স্ট্রোক, এই জিনিসগুলো হ্যাঁ এগুলো আমরা জানি। আমরা আসি যে প্রথম ধাপটাতে। এখানে তিনটা পার্ট আছে, শেপ, পাথ, পিক্সেল। পেন টুলটা অ্যাডভান্স টুল হওয়ার কারণে ও পিক্সেলে কাজ করবে না, কারণ ও ডট ডট নিয়ে কাজ করে। একটা সরল রেখা কতগুলো বিন্দু নিয়ে অবস্থিত, কি পড়েছিলাম ছোটবেলায়, যে অনেকগুলো বিন্দু, যে একটার পর একটা বিন্দু অ্যাটাচ করে কি হয়, একটা সরল রেখা হয় বা একটা রেখা হয়। যে কারণে এটা পিক্সেলে কাজ করবে না, শেপ অথবা পাথ মোডে কাজ করবে। তো শেপ মোডে কাজ করলে কি হচ্ছে, শেপ আকারে ক্রিয়েট করবে, আর পাথ মোডে কাজ করলে আমরা সেটাকে সিলেকশন করে কাজ করতে পারবো। এখন আসেন অ্যাঙ্কর কি বলি, পেন টুল কি কিভাবে কাজ করে সেটা দেখি। পেন টুলের ফার্স্ট ধর্ম হচ্ছে এই যে এখানে আমরা ল্যাসো টুল, পলিগন, ম্যাগনেটিক টুল এগুলো দেখে এসেছিলাম। পেন টুলটা এই টুলসগুলোর মতোই মোটামুটি কাজ করে। কিভাবে? এই যে পলিগন টুলটা, পলিগন আর ম্যাগনেটিকে আমরা কি করেছিলাম, যে একটা পয়েন্ট কি করতে হবে আপনাকে, অ্যাটলিস্ট স্টার্টিং পয়েন্টটা দেখাতে হবে। স্টার্টিং পয়েন্ট দেখানোর পরে এই পলিগন ছিল কি স্ট্রেট স্ট্রেট লাইন করতো। আচ্ছা আপু, আমার একটা সমস্যা হয়েছে এই জায়গায়। আমি একটা সিলেক্ট করি, কিন্তু যে আপনি যে চেপে যে মাইনাস করেন না, এটা আমি করতে পারতেছি না। কে কথা বলে? রাজু, আপনি কি এখন ক্লাস করছেন নাকি প্রিভিয়াস ক্লাস করে গিয়েছেন? ওগুলো করি না, আমি এখন আসলাম নতুন। হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে? আমার একাডেমিক ক্লাস করার কারণে এখন আসলাম। আচ্ছা, সমস্যা নেই। প্রবলেমটা হচ্ছে যে কোন মানুষ আছে না, মানুষটাকে আমরা তো সিলেক্ট করব পুরোটাই তাকে ভ্যানিশ করার জন্য। তো সিলেক্ট করতে গিয়ে আমার কিছুটা ব্যতিক্রম হয়ে যাচ্ছে, বলতে কি সিলেক্টের বাইরে চলে যাচ্ছে। তো আমরা অল্টার চেপে সাথে মাইনাস করতেছিলাম, তাই না? কিন্তু আমি এখানে অল্টার চেপে মাইনাস করতে গেলে আমার মাইনাস হচ্ছে না, নতুন করে আবার সিলেক্ট করে আসতেছে। কিসে, কোন টুলে? এখানে হচ্ছে সিলেক্ট টুলে, এই যে সিলেকশন টুলে। কোন সিলেকশন টুল? এই যে এটা? না ওটা না। হ্যাঁ, আপনি যেটাতে কাজ করতেছেন বর্তমানে। আমি এখন পলিগন টুলে আছি। এইখানে আপনাকে অল্টার চেপে আমি কি কপি ক্লিক করতে বলেছি? কাকে ক্লিক করতে বলেছি? মাইনাস করলে না, যে কিছুটা বেড়ে বাড়তি হয়ে গেল জায়গা থেকে, তাকে মাইনাস করতে চাপ দিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কুইক সিলেকশন টুল। আপনি হচ্ছে কুইক সিলেকশন টুলের কথা বলছেন। জি যে আমি এরকম কিছু একটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর অল্টার, আচ্ছা যদি ওইভাবে না হয় এই যে উপরে এসে দেখেন
উপরে দেখেন এই যে প্লাসে আছে, মানে হচ্ছে আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেটা কি হতে থাকবে, অ্যাড হতে থাকবে। জি দাঁড়ান 1 মিনিট। যে আপনি এই টুলসটা নিয়েছেন, টুলসটা নেওয়ার সাথে সাথে এটা প্লাসে অ্যাক্টিভ হয়ে যায়, অথবা এইটাতে থাকে, যেটাতেই থাকুক না কেন, যে আপনি সিলেকশন করছেন এটা সিলেক্ট হচ্ছে, রাইট? তো সিলেক্ট হওয়ার পরে কোনো কারণে এরকম বাহিরে চলে এসেছিল, তাই তো? জি জি অল্টারটা চেপে ধরে আপনাকে বাহির থেকে, এটা ভিতরে থাকা যাবে না, বাহির থেকে, ভিতরে না, বাহির থেকে ধাক্কা দিবেন এবং খুব ধীরে ধীরে কাজ করতে হবে। যদি এইভাবে না হয়, আপনি এই যে এটাকে সিলেক্ট করেন, এটা অটোমেটিক্যালি মাইনাস চলে আসছে, তখন আপনি আমি ভিতর থেকে টানতেছিলাম যার কারণে না এরকম না ছিল। ঠিক ভিতর আছে, থেকে এভাবে করা হয়ে যাবে যাবে। না, ভিতর থেকে বাহির থেকে ধাক্কা দিতে হবে। রাইট, মানে পয়েন্টটা যেই দিকে আছে, যেমন এটা একদম এরকম বাইরে চলে এসেছে, তখন আপনি অল্টার চেপে ধরে এটাকে বাহির থেকে ধাক্কা দিবেন, বাহির থেকে ধাক্কা দিলে আস্তে আস্তে কাটবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ আপু। ওকে, সমস্যা নেই। তো এই যে এখানে টুলস দেখছিলাম, ল্যাসো টুল কি ফ্রি ফর্ম, যে আপনি যেখান থেকেই করেন না কেন আপনি এটাকে কাজ করতে পারবেন। পলিগন কি ছিল, একটা স্টার্টিং পয়েন্ট করতে হবে, একটা পয়েন্ট দেখানোর পরে আপনি স্ট্রেট স্ট্রেট লাইন করবেন, আবার এসে আপনাকে অবশ্যই যেই পয়েন্ট থেকে শুরু করেছেন ঠিক সেই পয়েন্টেই ফিনিশ করতে হবে। সেম এজ ম্যাগনেটিক টুলও ছিল, যে আপনাকে স্টার্টিং পয়েন্ট দেখানোর পরে এই যে এখন জাস্ট মাউসটা কিভাবে ড্র্যাগ করলেই হয়ে যাচ্ছে, ড্র্যাগ করে আপনি যে দিক দিয়ে মুভ করাবেন সেদিক দিয়ে হবে, স্টার্টিং পয়েন্টে এসে আপনাকে ক্লোজ করতে হবে। বিষয়গুলো মনে আছে? তো পেন টুল কি, পেন টুল সেম, আপনাকে অবশ্যই একটা স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করতে হবে। কিভাবে, জাস্ট এই যে মাউসটা আছে, মাউসের লেফট বাটনে একটা জাস্ট ক্লিক করবে, মাউসের লেফট বাটনে কি করলাম, একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এরকম একটা স্টার্টিং পয়েন্ট শো করলো, শো করার পরে দেখেন এই যে একটা হ্যান্ডেলের মতো এসেছে, শো করার পরে আপনি পলিগনের মতো জাস্ট ক্লিক করে করে কি করতে পারেন, পথ সিলেক্ট করতে পারেন। এরপরে আমি চাচ্ছি যে আমি ক্লিক করে পথ সিলেক্ট করব না, বাট আমি এখন চাচ্ছি একটা রাউন্ড দেব, যে একটা ঢেউ হবে বা একটা রাউন্ডের মতো কিছু হবে। ধর্ম কি, পেন টুলের ফার্স্ট হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে যেটা ক্লিক করে করতে হবে। সেকেন্ড হচ্ছে যদি আপনি রাউন্ড করতে চান তাহলে অবশ্যই ক্লিক করে মাউসটাকে ধরে রাখতে হবে, দেন ড্র্যাগ করে টানতে হবে, ড্র্যাগ করে টানলে এই যে এরকম হ্যান্ডেলের মতো বের হবে। যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আসবে না। এই যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে হাত বলা হয়। আমাদের কয়টা হাত? দুইটা হাত, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড। সেম অ্যাজ এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে কি বলা হয়, এক একটার নাম কি? অ্যাঙ্কর পয়েন্ট, মনে নেই? এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, আর এই যে হাতগুলো বের হয়েছে এইগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেল, রাইট হ্যান্ডেল এবং লেফট হ্যান্ডেল। তো এটা হচ্ছে ওর রাইট হ্যান্ড, আর পিছনেরটা কি হচ্ছে, লেফট হ্যান্ড। মনে রাখবো যে সামনের দিকে যেটা কাজ করে সেটা হচ্ছে রাইট হ্যান্ড, আর পিছনের দিকে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড। রাইট হ্যান্ড হচ্ছে পরবর্তী যে আমি স্টেপ নেব তাকে কন্ট্রোল করে, লেফট হ্যান্ড হচ্ছে পিছনের যে এজ বা রাউন্ডটা আছে তাকে কন্ট্রোল করে। বোরিং লাগছে, বিরক্ত লাগছে? না ম্যাম, বিরক্ত লাগছে না। আচ্ছা, আমারই বিরক্ত লাগছে, একই কথা 4 ক্লাসে। এটা কি হ্যান্ড, এই সামনেরটা, এই হাতটা হচ্ছে রাইট হ্যান্ড, পিছনেরটা কি, লেফট হ্যান্ড। রাইট হ্যান্ড হচ্ছে
আপনি পরবর্তী যে স্টেপ নেবেন তাকে কন্ট্রোল করবে, পিছনেরটা হচ্ছে আগের যে স্টেপটা রয়ে গিয়েছে তাকে কন্ট্রোল করবে। রাজু কিছু বলবেন? তো কিভাবে করেছি, আমি যদি পরের স্টেপে জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু আর হ্যান্ডেল বের হলো না। হ্যান্ডেলের জন্য আমাকে কি করতে হবে? সাবিকুন, ম্যাম মাউসে ক্লিক করে ধরে রাখতে হবে। গুড। এই যে মাউসটা আছে, মাউসের এই লেফট বাটনে যখন আমি ক্লিক করছি এইটাকে চেপে ধরে রাখবো। দেখেন আমি এটাকে ক্লিক করে চেপে ধরে রাখবো, তারপরে মাউসটাকে যেভাবে ড্র্যাগ করব, ড্র্যাগ করে যেভাবে ড্র্যাগ করে, যে দেখেন আমি মাউস নিয়ে এসেছি, বাট এই যে পয়েন্টটা আছে এটাকে ছাড়িনি, এটা ছাড়লেই কিন্তু হ্যান্ডেলটা চলে যাবে। এই যে দেখেন এখনো আছে, ওইটাকে ছাড়া যাবে না। ফার্স্ট সূত্র হচ্ছে অবশ্যই স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। এরপরে হচ্ছে যদি আপনি ক্লিক করেন তাহলে স্ট্রেট লাইন আসবে, মানে সোজা সোজা লাইন আসবে। আর যদি আপনি কার্ভ করতে চান, রাউন্ড করতে চান, তাহলে কি করতে হবে? ক্লিক করে ধরে রাখতে হবে। এই দুইটা বিষয় ক্লিয়ার? জি ম্যাম। 3 নাম্বার বিষয়টা দেখি, আমরা কিভাবে বুঝবো যে রাউন্ডটা কোন দিকে হবে? কারণ এটা তো রোটেট হচ্ছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘোরাতে পারছি ঘড়ি কাটার মতো। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো আপনার মাউসটা যেদিকে থাকবে। জি বলেন। ম্যাম রাইট হ্যান্ড যেদিকে যাবে সেদিকে কাজ করবে না? না, এখানে হ্যান্ডেল পরে, হ্যান্ডেল হচ্ছে আপনার প্রিভিয়াস এবং প্রেজেন্ট যেই এপসগুলো আছে তাদের জন্য কাজ করবে, বাট অ্যাঙ্গেলগুলোর জন্য না। অ্যাঙ্গেল হচ্ছে মাউসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, হ্যান্ডেলের উপরেও ডিপেন্ড করে, সেটা হচ্ছে রাইট হ্যান্ডেলের উপর ডিপেন্ড করে কিছু কিছু ক্ষেত্রে। আসেন দেখলেই বুঝবো। তো আমি এখানে একটা পয়েন্ট দিলাম, পয়েন্ট দেওয়ার পর এই যে, আচ্ছা সবার কি এরকম এসেছে? অনেকের কিন্তু এই রাবার ব্যান্ড আসবে না, না আসলে সেটিংসে চলে যাবেন, এই যে রাবার ব্যান্ড নামে একটা অপশন আছে, এটাকে চেক করে দিলেই হবে। দেখেন এই যে এখন কিন্তু শো করছে না, আমার আনচেক আছে, এটাকে চেক করে দিলেই রাবার ব্যান্ডটা চলে আসবে। তো আমি চাচ্ছি যে ঠিক এইখানটায় এই দিক দিয়ে এসে এই পর্যন্ত একটা রাউন্ড হবে। তাহলে আমাকে কি করতে হবে? কিভাবে আসবে? এইভাবে এসে এখানে একটা রাউন্ড হবে, এখানে এসে রাউন্ড হবে। আমি এখানে ক্লিক করে চেপে ধরে রাখি, রেখে টান দেই, রাউন্ড হচ্ছে। আবার আমি চাচ্ছি এই দিক দিয়ে এইভাবে একটা রাউন্ড হবে, ওকে, অথবা আমি চাচ্ছি এই দিক দিয়ে এইভাবে একটা রাউন্ড হবে। কিভাবে বুঝবো? আপনি যখন ক্লিক করে চেপে ধরেছেন, ধরার পরে যখন টানছেন হ্যান্ডেল বের হচ্ছে, মনে রাখতে হবে যে হ্যান্ডেল আপনার মাউসের যত কাছাকাছি আসবে, যে এই যে আপনি ক্লিক করে চেপে ধরেছেন, এই হ্যান্ডেলগুলো যত ছোট হবে আপনার লাইনটা তত স্ট্রেট হবে, সোজা হবে। হ্যান্ডেল যত বড় হবে আপনার লাইন তত রাউন্ড বা কার্ভ হবে। কি বলেছি? হ্যান্ডেল যত ছোট হবে লাইন তত স্ট্রেট হবে, হ্যান্ডেল যত বড় হবে লাইন তত কার্ভ হবে। এবার আসি কোন দিকে কার্ভ হবে, এই বিষয়টা কি ক্লিয়ার বাবু? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ওকে। এবার আসি আমার এই যে রাউন্ডটা কোন দিকে হবে সেটা কে নির্ধারণ করবে? মাউস নির্ধারণ করবে। আপ সব সময় মনে রাখবো মাউস যেদিকে যাবে রাউন্ড বা কার্ভ, আমরা কার্ভ বলি, মাউস যেদিকে যাবে রাউন্ড তার উল্টা দিকে হবে। যেহেতু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরছে, এই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার কারণে আমার মাউসটা যেদিকে যাবে তার উল্টা দিকে কি হবে? কার্ভ হবে। দেখেন আমি মাউসটাকে যদি টেনে নিচের দিকে আনি, রাউন্ডটা কোন দিকে হচ্ছে? উপরের দিকে। মাউস যেদিকে তার বিপরীত, মাউসটাকে এইদিকে বাম দিকে ঘুরিয়ে নিয়ে আসছি, রাউন্ড কিন্তু উল্টা দিকে চলে গিয়েছে। আপনি ঘুরেন দেখেন রাউন্ড কিন্তু তার উল্টা দিকে হচ্ছে। কারণ কি? ওই যে
রাইট যে হ্যান্ড আছে ও তো কার্ভটাকে মেনটেন করছে, কার্ভটার সাথে একটা হ্যান্ডেল আছে না, এই যে এই হ্যান্ডেলটা হচ্ছে এই কার্ভটাকে মেনটেন করে। দ্যাটস ওয়াই আপনার মাউসটা এইদিকে থাকার কারণে আপনি যখন ঘুরছেন হ্যান্ডেলটা যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে, কারণ ডান হাতের বিপরীত তো বাম হাত, ডান হাত যদি এইদিকে যায় আপনি যদি ঘুরেন আপনার বাম হাত তো ঘুরতেই থাকবে। বিষয়টা কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, জি ম্যাম। তো পরবর্তী স্টেপটা আমি চাচ্ছি কি দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে, এইদিকে রাউন্ড হচ্ছে অথবা এইদিকে, আপনি যেদিকেই চাচ্ছেন রাউন্ড হচ্ছে, বাট আমি চাচ্ছি পরবর্তী স্টেপটা সোজা হোক। দেখেন আমি যদি ঠিক এই লাইনটার যে লেফট হ্যান্ড আছে, লেফট এই হ্যান্ডটার উপরে দিয়ে যাই তাহলে স্ট্রেট হচ্ছে, বাট আমি চাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত একটা সোজা লাইন হোক। তো লাইন স্ট্রেট করতে হলে কি বলেছিলাম, জাস্ট ক্লিক করলে লাইন স্ট্রেট হয়। এখন তো এটা রাউন্ড হয়ে গেল, আমি কি করব এখন? এই ক্ষেত্রে হচ্ছে এই যে লেফট হ্যান্ডটা এটাকে আপনাকে মাইনাস করতে হবে। মাইনাস করার সূত্র কি, আপনি অ্যাঙ্কর পয়েন্টের উপরে আসবেন, অল্টার চেপে একটা ক্লিক করবেন, হ্যান্ডেল চলে যাবে, দেখেন আবার স্ট্রেট লাইন চলে এসেছে। এখন আপনি যেই দিকে খুশি আপনার প্রয়োজন সেদিকে লাইন দেন, যেদিকে প্রয়োজন। আবার চাইলে আপনি এদিকে একটা হ্যান্ডেল বের করতে পারেন, আবার এটা মাইনাস করে আবার আপনি এদিকে একটা হ্যান্ডেল বের করতে পারেন। ক্লিয়ার সবাই? আসেন প্রেজেন্ট ডেমো করি, প্রেজেন্ট ডেমো করলে গিয়ে ক্লাস বুঝতে পারবো, আদারওয়াইজ বুঝতে পারবো না। আমি একটা টেক্সট লিখি, এ লিখলাম ছোট হাতের অক্ষরে, এটাকে 300 পিটি করে দেই, 300 পিটি। ম্যাম জি ম্যাম আমার এই ফটোশপে একটু সমস্যা করতেছে। আবার সিসি আমি ডাউনলোড দিছি, এখন ওটাতে আমার পাসওয়ার্ড চাই, সেটআপে গেলে পাসওয়ার্ড চাচ্ছে কেন? আপনার কি CS6 আছে? ম্যাম CS6 তো বাদ দিছি, মানে সমস্যা হচ্ছিল বাদ দিছি, মানে আনইনস্টল করছি, এখন সে 11টা থেকে বাদ দিয়ে দিছি, এখন মানে ও নতুনই করবো কিন্তু। কম্পিউটার থেকে বাদ ম্যাম দিয়েছেন, কম্পিউটার থেকে বাদ দিয়েছেন নাকি আপনার ব্যাকগ্রাউন্ডে রয়ে গিয়েছে? দেখেছেন তো ঠিকমতো? ব্যাকগ্রাউন্ডে নেই তো ম্যাম, একবার আনইনস্টল করে দিছি। আচ্ছা ওকে, এখন কি প্রবলেম? এখন সিএস ওই সিসি দিছি তো 2020, হ্যাঁ, ওইটা এখন সেটআপ দিতে গেলে পাসওয়ার্ড চাই কেন? পাসওয়ার্ড এটা কোথা থেকে, গেট ইনটু পিসি থেকে নিয়েছেন? জি ম্যাম। ওখান থেকে নিলে পাসওয়ার্ড চাই মাহবুব? মাহবুব স্যার, না ম্যাডাম, ওখান থেকে তো পাসওয়ার্ড চায় না। তাহলে বাবু আনজিপের পাসওয়ার্ড চাচ্ছে বোধহয়, এটা হচ্ছে getintopc.com পাসওয়ার্ড দেন। আপনি কি জিপ ফাইলটার পাসওয়ার্ড চাচ্ছেন? পাসওয়ার্ড তো হ্যাঁ হ্যাঁ হ্ঁ জিপ ফাইল। getintopc.com 1 থেকে 3 দেন। একজন বলেন। 1 2 3 হয়, বেশিরভাগ পাসওয়ার্ড হলো 1 2 3। হ্যাঁ আচ্ছা 1 2 3 দিয়ে দেখেন, তারপর যদি না হয় তাহলে getintopc.com দেন। আচ্ছা বাবু, জি ম্যাডাম। 1 থেকে 5 পর্যন্ত, রাইট মাহবুব? জি 1 থেকে ম্যাম 3। 1 থেকে 3 পর্যন্ত নিচে হইতেছে। 1 থেকে 3 ও হ্যাঁ 1 থেকে 3 হচ্ছে? হচ্ছে। হ্যাঁ নিচে থেকে প্রসেস তো চলতেছে। আচ্ছা ঠিক আছে, বসে থাকেন। ক্লাস তো বুঝতে পারছেন, ক্লাস তো বুঝতে পারছেন যে কি করছি, পরে কি করতে পারবেন তো? ম্যাম এটা আমি করতে পারি। ও পেন্টুলের কাজ পারেন? হ্যাঁ ইলাস্ট্রেটরও ম্যাম এগুলো আমি মানে করছিলাম আগে, মাঝে কিছুদিন করিনি তো, এখন এগুলো পারি মোটামুটি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। তাহলে তো আজকের ক্লাস আপনার জন্য পুরনো। তো যারা পারি না বা যারা নতুন শিখছে তারা পারি আর একটু ভালো করে দেখলে ম্যাম আরো একটু ভালো হবে। বেশি পারি মানে তো মানে একেবারে পুরো পারি না, মোটামুটি আর কি ধারণা আছে। আচ্ছা ঠিক আছে, চলেন। তো এই যে এ লেটারটা আছে, আমি চাচ্ছি এই এ লেটারটাকে কি করে সেম এরকম একটা লেটার কেটে এখানে আনবো। কেন? আমরা যদি অ্যালফাবেট কতগুলা,
অ্যালফাবেট কতগুলো আমাদের? আমরা যদি 26টা অ্যালফাবেট করতে পারি তাহলে মোটামুটি আমাদের হাত চলে আসবে। যে একটা কথা বলবো, আপনি যদি এগ্রেসিভলি বলেন যে আমি পেন টুলটা ভালো করে শিখবো, এতে কাজ করব, তাহলে আপনার 2 দিনও সময় লাগবে না, একটু জাস্ট প্র্যাকটিস করলেই হবে। আর যদি এর পিছনে টাইম না দেন, ঠিক মতো কাজ না করেন, তাহলে 2 মাসেও হবে না। ওকে? তো পেন্ট টুলে কাজ পারি, বাট করতে খুবই বিরক্ত লাগে। রাইট, অনেকের কাছে এই যে টুলটা খুব বিরক্ত লাগে। যেমন আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করবেন, আমি অন্যান্য টুলের চেয়ে যে কোনো কিছু কাটাকাটি করার জন্য আমি পেন টুল ইউজ করি, আমার কাছে সহজ লাগে। আমার ম্যাডাম এটা ভালো লাগে, পেন টুল দিয়ে কাটতে যথেষ্ট মানে একটু ভালো পারি। পারফেক্টলি, মানে আমার কাছে মনে হয় যে পারফেক্টলি কাটা যায়, বাট এই যে কুইক সিলেকশন বা সিলেকশন টুল দিয়ে করলেও মনে হয় কি যে না, একটু মনে হয় এডজ রয়ে গেল বা কিছু একটা রয়ে গেল। এটা দিয়ে হচ্ছে আমি যেভাবে চাই এভাবেই করা যায়। না, অনেকের কাছে আবার অনেকে খুব সুন্দর, আমি অনেকের কাজ দেখেছি যে এই টুলস গুলো দিয়ে এত পারফেক্টলি কাজ করছে, তখন মনে হয় যে এরা কিভাবে করে, আমি কেন পারি না। আর কি যার যে যে যেটাতে অভ্যস্ত। তো পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা পাথ মোডে কেন করব, কারণ শেপ তো আমরা পারি। এখন আমি এইটাকে যদি শেপ মোডে কাটি, সাপোজ আমি আপনাকে বললাম যে একটা ইমেজ নিয়ে আসলাম, যে ইমেজের মধ্যে একটা মানুষ আছে বা একটা কোনো অবজেক্ট আছে, ওই অবজেক্টটাকে কেটে আমি আলাদা করে নিয়ে যাব। তো শেপ মোডে রাখলে তো তখন অলরেডি অটোমেটিক্যালি সে কি করবে, কালার নিয়ে নিবে। কালার নিয়ে নিলে তো আমি কাটতে পারবো না, ওইটাও আমরা দেখব। দেখেন, আমি যদি শেপ মোডে নিয়ে নেই, তাহলে সাপোজ এটা একটা মানুষের ছবি, না এভাবে না, এভাবে দেখেন। ছবিটাকে নিয়ে আসলাম, তো আমি চাচ্ছি যে মানুষ, এই যে ছবিটা আছে এতটুকু কেটে নেওয়ার জন্য আমি পেন টুলটা সিলেক্ট করলাম, এখানে শেপ মোড অ্যাক্টিভ করা আছে। ওকে, আমি এতটুকু সাপোজ ওর কেটে নিলাম, যে সাপোজ এতটুকু কেটে নিলাম, যে এই জায়গাটুকু আমার দরকার। তো কাটার পর দেখেন এটাও কিন্তু অলরেডি শেপে কনভার্ট হয়ে গিয়েছে, এই যে শেপে কনভার্ট হয়ে গিয়েছে। এটাকে যদি আমি এখন কাটি, কন্ট্রোল এন্টার দিলে কি সিলেকশন হচ্ছে? সিলেকশন হচ্ছে না। কন্ট্রোল শিফট আই দিলে কি ইনভার্স হচ্ছে? না, হচ্ছে না। তাহলে ডিলিট করব কিভাবে? সরাসরি যদি এটাকে ডিলিট করে দেই, তাহলে তো শেপটাই ডিলিট হয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না। তখন আমাকে যে পাথ মোডে আসতে হবে, পাথ মোডে এসে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন আসে। এরপরে আমি চাইলে কি করতে পারি, বাকি যে এইটুকু আছে, আচ্ছা এটাকে রেস্টারাইজ করি, ডিলিট করে দিলেই কিন্তু আমি এটাকে এখন কি করতে পারবো, অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। বিষয়টা ক্লিয়ার? তো আসেন, এই যে এ শেপটা নিলাম, এটাকে আমরা কি করব, এখন কাজ করব। শেপটা নেওয়ার পর আমরা এখানে কেউ আছি যে বা হাতে কাজ করতে খুব ভালো ভালো পারি, মানে বাম হাতি বলা হয় যাদেরকে, বা হাতি, এরকম কেউ আছে? আমি করি বাম হাতে কাজ। আচ্ছা, একজন আমি দুই হাত দিয়েই করতে পারি, মানে কাজ কাজ করতে গেলে মানে ওইটা। না না, আমি সেটা বলি না, আমরা দুই হাতেই কাজ করি। অনেকে আছে যে বা হাতে একটু ভালো শক্তি পায়, বা মানে আমরা বা হাতে ম্যাম দা দিয়ে কোনো কিছু কাটতে গেলে আমি বাম হাত দিয়ে কাটি। আচ্ছা, ওকে। তো আমরা ট্রাই করব যে এটা বাম থেকে ডান দিকে করার, তাহলে হবে কি, আমাদের যে কার্ভ গুলো আছে কার্ভ গুলো সুন্দর হবে। বা আমরা কার্ভ গুলো, কারণ আমরা যখন আর্ট করি তখন ক্লকওয়াইজ আর্ট করি, রাইট? ক্লক অ্যান্টি ক্লক কিন্তু খুব কম করি। অ্যান্টি ক্লক মানে কি, উল্টা দিকে। ক্লকওয়াইজ করি, তাই আমরা চেষ্টা করব ক্লকওয়াইজ করার জন্য। বাট যারা বা হাতি তারা আবার হচ্ছে অ্যাঙ্গেলে করে। তো যারা আছেন, আপনার যেভাবে সুবিধা, আপনি যদি ডান দিক থেকে কার্ভ করতে সুবিধা হয় আপনি ডান দিকে করেন, যদি বাম দিক থেকে করলে সুবিধা হয় বাম দিকে করেন। এবার আমার ফার্স্ট কন্ডিশন কি ছিল, একটা স্টার্টিং পয়েন্ট দেখাতে হবে। আমি একটা স্টার্টিং পয়েন্ট সাপোজ এটা দেখালাম,
যে আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, আমার স্টার্টিং পয়েন্ট চলে আসলো। এরপরে এই লাইনটা কি আছে, একদম স্ট্রেট। যদি এমন পাই যে স্ট্রেট লাইন, তাহলে শিপটাকে চেপে ধরলে দেখেন 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সে অ্যাক্টিভ করবে। যেমন আমি যদি এইভাবে দিতে যাই, হয়তো বা কোনো কারণে একটু 19-20 হয়ে যেতে পারে, কোনো একটা কারণে সেটা কি হতে পারে, 19-20 একটু বাঁকা হতেই পারে। যদি স্ট্রেট লাইন হয়, শিপটাকে চেপে ধরে জাস্ট সিলেক্ট করে। বিষয়টা ক্লিয়ার? এরপরে আসেন এখানে, আমি কি চাচ্ছি যে এই জায়গাটুকুকে এই পর্যন্ত সিলেক্ট করে, যেহেতু আমরা শিখছি, আমরা ছোট ছোট স্টেপে কাজ করব। এতটুকু সিলেক্ট করে দেখেন, আমি এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি স্ট্রেট লাইন হয়ে গিয়েছে, বাট আমার কার্ভ বা রাউন্ডটা কি একটু উপরের দিকে রাউন্ড করে আছে। তার মানে আমাকে সিলেক্ট করে টানতে হবে। মাউসটা যদি না টানি, সিলেক্ট করে যদি না টানি, তাহলে কিন্তু হ্যান্ডেল বের হবে না। মাউসটাকে চেপে ধরে, মানে যেখানে ক্লিক করেছি ওটাকে চেপে ধরে রাখলে এই যে হ্যান্ডেলটা বের হচ্ছে। দ্বিতীয় কন্ডিশন আমার কমপ্লিট। তৃতীয় কন্ডিশন কি বলেছিলাম, যে আমার কার্ভ কোন দিকে আছে। আপনাকে মাইন্ড সেট করতে হবে যে আমি কাজটা কিভাবে করব। কার্ভটা কোন দিকে আছে, উপরের দিকে। এবার আপনি আপনার চোখকে সেট করেন, মাইন্ড এবং আই দুইটাকে যখন একসাথে সেট করবেন, তখনই কাজ পারফেক্ট ভাবে হবে। আমার কার্ভটা কোন দিকে আছে, উপরের দিকে। তার মানে আমার মাউস কোন দিকে নিতে হবে, নিচের দিকে। আমি নিচের দিকে নিয়ে আসলাম, বাট এখন তো লাইনটাও মনে হচ্ছে বেশি কার্ভ হয়ে গিয়েছে। তাহলে কি করতে পারি, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারি। আমি একটু ঘুরাই নিয়ে আসি। আরেকটা কন্ডিশন জানি, মাউস যত অ্যাঙ্কর পয়েন্টের কাছে যায়, লাইন তত কি হয়, ছোট হয়। মাউস যত দূরে যায়, কার্ভ তত বড় হয়। তাহলে মাউসটাকে কাছে নিয়ে যাই। কাছে নিয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যে সামনের দিকটা মোটামুটি মিশে গিয়েছে, বাট এই যে অ্যাঙ্কর পয়েন্টের সাথে যেটা আছে সেটা মিশে নাই। তাহলে আবার একটু উপরের দিকে ধাক্কা দেই। উপরের দিকে ধাক্কা দিলে আবার কি হচ্ছে, মিডলে নিচে নেমে আসছে। সো আবার একটু বড় করি, আবার একটু উপরের দিকে ধাক্কা দিই, আবার একটু বড় করি, উপরের দিকে ধাক্কা দিই। এরকম করতে করতে কোন একটা সময় এসে দেখবেন যে আপনার যে ডিজাইন বা আপনি যেই জায়গাটুকু চাচ্ছেন, অটোমেটিক্যালি সেটা কি হয়ে গিয়েছে, সিলেকশন হয়ে গিয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? বেশি কঠিন মনে হচ্ছে? না ম্যাম, কঠিন মনে হচ্ছে না, ঠিক আছে। না, কেউ কোনো কথা বলছেন না তো, তাই আর কি। ম্যাম আমি মোটামুটি পারি, কিন্তু ম্যাম বোঝাতে একটু সমস্যা হয়। আচ্ছা, স্টার্টিং পয়েন্ট দেখিয়ে দিলাম। শিফট ধরে আমি এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আমি এতটুকু এসে যে পয়েন্টটাকে সিলেক্ট করব, ক্লিক করে চেপে ধরলাম, চেপে ধরে টানলাম, হ্যান্ডেল বের হলো। আমার রাউন্ডটা, মানে অ্যাকচুয়াল যে অবজেক্টটা আছে, অবজেক্টের রাউন্ডটা কি উপরের দিকে। সো আমাকে রাউন্ডটা উপরের দিকে নিতে হলে মাউসটাকে নিচের দিকে আনতে হবে। নিয়ে আসলাম। এখন হচ্ছে যত কাছে যাব রাউন্ড তত ছোট হবে, যত দূরে যাব রাউন্ড তত বড় হবে। সো আমাকে মাউসটা নিয়ে যেতে হবে অ্যাঙ্কর পয়েন্টের কাছাকাছি। কাছাকাছি নিয়ে যাওয়ার পর দেখছি না ম্যাচ করছে না, একটু উপরের দিকে ঘুরাই, আবার একটু দূরে নেই, একটু উপরের দিকে ঘুরাই, একটু দূরে নেই, উপরের দিকে ঘুরাই। যখন একটা সময় এসে ম্যাচ করে যাবে, তখন হচ্ছে আমি এটাকে ওকে ছেড়ে দেব। ঠিক আছে, যখন এই যে ম্যাচ করবে, মাউসটাকে বড় ছোট করে, উপর নিচে করে বড় ছোট করব, যে কাছাকাছি নেব, দূরে নেব, এরকম কাছাকাছি বা দূরে নিয়ে এবং উপর নিচে করে এই জায়গাটাকে ম্যাচ করাবো। কমপ্লিট। এরপরে দেখেন, আমার যেহেতু রাইট হ্যান্ড বা হ্যান্ডেলটা থেকে গিয়েছে, আমি কখন বুঝবো যে হ্যান্ডেলটা রাখবো নাকি ডিলিট করে দেব। আপনাকে আগে দেখতে হবে, যেহেতু ব্যাকে যাওয়ার অপশন আছে, আমি এখানে ট্রাই করে দেখবো। এখানে ক্লিক করি,
ক্লিক করার পর যখন আমি টেনে আর কি ধরছি, মাউসটাকে ড্র্যাগ করছি যে আমার হ্যান্ডেলটা কি মিশে যাচ্ছে, এই রাউন্ডটা কি ওইটার সাথে ম্যাচ করেছে কিনা। যদি ম্যাচ করে যায় তাহলে আমার হ্যান্ডেলটা রাখি, আর যদি ম্যাচ না করে তাহলে আমরা হ্যান্ডেলটাকে ডিলিট করব। তো এই অপশনটাতে এসে দেখেন, আমি যদি এখান থেকে করি, এই অপশন পর্যন্ত রাউন্ড আছে, পরে কিন্তু আবার স্ট্রেট লাইন। আমি একটু দূরে যদি করি, দেখেন যখন ট্রাই করব তখন নাও ম্যাচ করতে পারে, যে এক জায়গাটা ম্যাচ করবে এক জায়গায় করবে না। সো আমি একটু কাছাকাছি রেখে ট্রাই করি যে ম্যাচ করানোর জন্য। ওকে, ম্যাচ করেছে। এরপরে কি আছে, স্ট্রেট লাইন। শিফট ধরেন, শিফট ধরে স্ট্রেট লাইনগুলো দিয়ে দেন। শিফট ধরে রেখে স্ট্রেট লাইনগুলো কি করবেন, এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটা আবার কি এসেছে, আমি কিন্তু এই জায়গাগুলো জাস্ট ক্লিক করেছি, কোনো ড্র্যাগ করিনি, মাউস চেপে ধরে ড্র্যাগ করে নিই, কারণ এখানে শুধু স্ট্রেট লাইন, তো জাস্ট ক্লিক করলেই হবে। এখানে এসে দেখেন আবার রাউন্ড পেয়েছে। সিলেক্ট করি, সিলেক্ট করে চেপে ধরি, আবার মাউসটাকে টেনে নিয়ে যাই ড্র্যাগ করে, হ্যান্ডেল চলে এসেছে। রাউন্ডটা যেহেতু নিচের দিকে, মাউসটা উপরের দিকে নিয়ে যাই, সেম প্রসেস। মাউসটাকে উপর নিচে করে আমি কাছাকাছি আনবো, আবার একটু দূরে নেব, যাতে আমার যে রাউন্ড শেপটা আছে সেটা আমি পারফেক্ট ভাবে করতে পারি। সেম প্রসেসে এটাও করি। দেখেন হ্যান্ডেলটা কিন্তু রেখে দিয়েছি, ডিলিট করিনি। যদি আমার কাজের কোনো অসুবিধা না হয় আপনি হ্যান্ডেল রাখতে পারেন, আর যদি অসুবিধা হয় তাহলে ডিলিট করে দেবো। সিলেক্ট করি, হ্যান্ডেলটাকে নেই, এই যে দেখেন এখনই অসুবিধা হচ্ছে, কারণ পারফেক্ট ভাবে হচ্ছে না। এখানে দিলে এই যে এই জায়গাটা কি হচ্ছে, একটুখানি ব্লু রয়ে গিয়েছে। সো আমি যখন এটা করব, এটা যখন পারফেক্ট ভাবে দেব, দেওয়ার পর আমাকে অবশ্যই কি করতে হবে, এই হ্যান্ডেলটাকে ডিলিট করতে হবে। হ্যান্ডেল ডিলিট করার সূত্র কি বলেছি, অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাব, অল্টার চেপে ধরে ক্লিক করব। ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। পরের পার্টটাও তাহলে এভাবে দিয়ে দেই। সিলেক্ট করে টেনে নেই, হ্যান্ডেল চলে আসবে, কাছাকাছি বা দূরে একটু ট্রাই করে চেষ্টা করি। সেম প্রসেস। এখানে হ্যান্ডেল ডিলিট করতে হবে। অল্টার চেপে হ্যান্ডেলটাকে ডিলিট করে দিই। এখানে আসার পর দেখেন কি প্রবলেম। এখানে আসার পর দেখেন আমার এই জায়গাটা রাউন্ড আছে, আমার হ্যান্ডেলও আছে। হ্যান্ডেল থাকলেও কি জানি আমি রাউন্ড হবে। এখন দেখেন আমি যদি রাউন্ডটা দেই সিলেক্ট করে, আমার রাউন্ড কিন্তু পারফেক্টলি, যতই আপনি কাছাকাছি আনেন যতই দূরে নেন কোনো পারফেক্টলি হচ্ছে না। তার মানে আমাকে এই হ্যান্ডেলটা কি করতে হবে, অল্টার ধরে ডিলিট করতে হবে। ডিলিট করে দিয়ে আমরা পারফেক্টলি এইভাবে রাউন্ডটাকে নিয়ে আসতে পারবো। ওকে, আর এই জায়গাটা যেহেতু সোজা, আমি এটাকে সিলেক্ট করব। তো এই কাজটুকু সবার কি কমপ্লিট? এইভাবে সিলেকশন। জি ম্যাম। বাকি সবার? ফাইজা, নুসরাত, সাদিয়া, ফাইজা কি চলে গেছে নাকি? নিগার? ম্যাডাম আমি করতেছি কিন্তু তারা বেঁকা হয়ে যাচ্ছে। তারা হলেও সমস্যা নেই, ট্রাই করেন আস্তে আস্তে
একটু উপর নিচে করিয়ে ডানে বামে সরিয়ে দেখেন যে পারফেক্টলি করা যায় কিনা। আর ছোট ছোট স্টেপ করে করেন, হ্যাঁ? একবারে জি ম্যাডাম। বড় বড় স্টেপ দেওয়ার প্রয়োজন নেই। একটু ছোট ছোট স্টেপ করে যদি একটা না আপনি 1-2 সপ্তাহ কাজ করেন, ট্রাই করি, তাহলে দেখবেন পেরে যাবো। আচ্ছা, জি ম্যাডাম। পরেরটাতে আসি তাহলে। এরপরে কি বলেছে? এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার এই ভিতরেরটা করে নিই। শিফট ধরি, ভিতরেরটা আবার সিলেক্ট করি। এতটুকু কাজ সবার কমপ্লিট? এতটুকু কমপ্লিট? এতটুকু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা লেয়ার নিয়ে এখান থেকে দুইটা সিলেকশন হয়েছে। দুইটা সিলেকশন হয়ে যাওয়ার পর মানে কাটার পর একটা লেয়ার নেব। মুভ টুলটা সিলেক্ট করেন, এবার কন্ট্রোল এন্টারে প্রেস করেন। করেছি? এখন কালার অ্যাপ্লাই করেন, এটাকে দূরে সরিয়ে নিয়ে যান, কন্ট্রোল ডি। আমার এটা আলাদা লেয়ারে চলে এসেছে। এটা হচ্ছে আমি টেক্সট টুল আর এটা হচ্ছে আলাদা করে করেছি। সবার কি এরকমটা এসেছে? জি ম্যাম, করে ফেলছি। এই আলাদা করে লেয়ার নিয়ে এভাবে করা হয়েছে? জি ম্যাম, আলাদা করে লেয়ার নিয়ে করেছি। ঠিক আছে, গুড। রাজু, ম্যাম টেক্সটের কালারটা কি করে চেঞ্জ করবেন? ওই যে আমি ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে দিয়েছি। না ম্যাম যেটা থেকে ম্যাডাম আমরা কি কেটে নিয়ে আসলাম, কপি করলাম, ওইটার কালার। এইটার কালার এখন চেঞ্জ করবেন? না ম্যাডাম প্রথমটা। এটা তো ও আচ্ছা, টেক্সটের কালার। তাহলে টাইপ টুলটা সিলেক্ট করে নেবেন, করে এই যেভাবে ড্র্যাগ করে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে এই যেখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন। ঠিক আছে এরকম লেটার তো পাইতেছি না ম্যাম। কি পাচ্ছেন না? এরকম লেটার খুঁজতেছি কিন্তু পাইতেছি না তাহমা। ম্যাম। তাহমা, টি এ, তা এইচ ও হ এম এ, মা। এই যে এখানে যান, যাওয়ার পরে একদম টিতে চলে যান, টিতে গেলে তাহমা দেখতে পাবেন। আমরা কেন তাহমা দিয়ে করছি? এখনই যদি আমরা অন্য কোনো ফন্টে করতে চাই, সাপোজ আমি বললাম এই ফন্ট দিয়ে করেন, হ্যাঁ এই ফন্ট দিয়ে করব, অথবা অন্য কোনো ফন্ট, আরেকটা ফন্ট নিয়ে আসি, একটু হার্ড বেশি হয়ে যাবে তাই আর কি এটা আপাতত রেখেছি। তাহমা দিয়ে 26টা যে লেটার আছে এই লেটার করার ট্রাই করব। ওকে, ইনশাআল্লাহ ম্যাম, কালকেই শেষ হয়ে যাবে। জানি আপনারা পারবেন সবাই। আচ্ছা ম্যাম আমি 3 ইনস্টল দিলাম কিন্তু আমারটা তো ওই অপশনটা ওইখানে নাই তো। অপশন ম্যাম কি অপশন নাই?
ওই যে ওইটা লেটারের এই লেটার সিলেক্ট করেছেন, এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর তারপরে হচ্ছে ড্রপ ডাউনে চলে যান। গিয়েছেন? হ্যাঁ ড্রপ ডাউনে যেতে হবে না, আপনি এখানে লিখেন টি তাহমা লিখেন, লেখার পর এন্টার প্রেস করেন, চলে আসবে। এরপরে হচ্ছে আপনি টা কমা তারপর হচ্ছে এখানে লিখেন এ। পেয়েছেন? আমার রেগুলার এটা রেগুলার বোল্ড আপনি যেটাতে কাজ করে সুবিধা ফিল করেন, যেটা করে আপনার ভালো হয়। তো এবার আসেন আমরা পেন টুল যে দেখলাম, পেন টুলের এই পরের অপশনগুলো দেখি। আমি পেন টুলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর সাপোজ আমি এরকম কিছু অ্যাড করলাম। বলছিলাম যে এই যে পিকচারটা আনছেন না, ওইটা কি নিয়ে আসতেন নাকি ওইখান থেকে আনছেন? ওইটাই আমি লিখেছি, জাস্ট লিখেছি। ওই লিখেছেন না? হ্যাঁ, এই লিখে তারপরে কাজটা করেছি আমরা। আসসালামু আলাইকুম ম্যাম, লেট হয়ে গেছে। এত লেট কেন? ইলেকট্রিসিটি ছিল না ম্যাম। আচ্ছা, সমস্যা সরি নেই। ম্যাম। পরবর্তী এইগুলো দেখে কাজটা করে নেব, কি কি করেছি। আর এখন আপনি দেখেন, তো আমি জাস্ট জি ম্যাম। ট্রাই করছি এরকম কিছু একটা করার জন্য। শেপ দিচ্ছি। জি ম্যাম। এই হ্যান্ডেলটা কাটতে হচ্ছে কারণ আমার এখানে যাতে রাউন্ড হয়। দ্যাটস ওয়াই। ওকে, ওকে, আমি এরকম একটা জিনিস আর্ট করলাম। এখন এইখানে আমার এই যে ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছি, এগুলো যেন কি বাবু, এগুলোর নাম যেন কি? ম্যাম এগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে কালো কালো বিন্দু বিন্দু দেখা যাচ্ছে, এগুলো অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট। এবার আসেন, এখানে আরো অনেকগুলা টুলস আছে। নিচ থেকে নিচে এই যে 4 নম্বরে যে দেখতে পাচ্ছি, এটাকে বলছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। মানে হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, আমি যদি এটাকে সিলেক্ট করি, সে কি করবে? আরো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবে। বাইরে যখন আছে তখন তীর চিহ্ন, বাট যখনই এই লাইনের উপরে বা এডজের উপরে যাচ্ছে তখনই দেখেন পেন টুলের চেহারা চলে আসছে বাইরে, তীর চিহ্নের মতো, বা মাউসের কার্সার যেমন ওই রকমটা। যখনই লাইনের উপরে আসছে পেন টুলের মতো চিহ্ন আসছে, আর কি চিহ্ন আসছে সাথে? প্লাস। এর মানে হচ্ছে আপনি এখানে ক্লিক করেন, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট যোগ হয়েছে। আপনার যতগুলো খুশি আপনি এখান থেকে কি করতে পারেন? অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারবেন। আরো চাইলে আরো যোগ করতে পারবেন, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমি এখানে অ্যাড করব, এখানে অ্যাড করব, করেন, কোনো সমস্যা নেই। যদি না আপনি ওগুলোকে মুভ না করান বা কোনো কাজ না করান, তাহলে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। বিষয়টা ক্লিয়ার? পরেরটা দেখেন। এটা কি জাস্ট মাউস দিয়ে ক্লিক করলেই হবে? জাস্ট এই যে মাউসটা আছে, জাস্ট একটা একটা করে ক্লিক করছি। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আমি ডিলিটটাকে সিলেক্ট করি। ডিলিট কি বলছে? আপনার কোনো পয়েন্ট প্রয়োজন নেই, তার উপরে গেলে এই যে দেখেন পেন টুলের চিহ্ন, কলমের চিহ্ন আসবে, সাথে মাইনাস। বাইরে থাকলে কিন্তু হচ্ছে না। যখনই উপরে যাচ্ছে এই চিহ্ন, জাস্ট একটা করে ক্লিক করেন, ওইটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। জাস্ট ক্লিক করেন, ভ্যানিশ হয়ে যাবে। যেটাই প্রয়োজন হবে না ওইটাতে ক্লিক করেন, ওই পয়েন্টটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্ট মুভ করার জন্য কি অ্যাঙ্কর ধরে ড্র্যাগ করলেই হবে? ধরেন আমি শেপটা একটু বড় করতে যাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট ধরে। তো এই যে দুটো দেখলাম, একটা হচ্ছে অ্যাড আর একটা কি? ডিলিট। দুইটা কি সিঙ্গেল সিঙ্গেল ধর্ম পালন করছে। অ্যাড শুধু অ্যাডই করে, যোগই করে, বিয়োগ করে না। ডিলিট কি করছে? শুধু ডিলিট করে, যোগ করে না।
এই দুইটার ধর্ম একাই একজন পালন করে বা সেই কাজ করে, সে কি? এই যে 2 নম্বরে ফ্রি ফর্ম পেন টুল দেখতে পাচ্ছি, ওকে সিলেক্ট করেন। ওকে সিলেক্ট করলে যে এরকম একটা চিহ্ন আসবে কলমের সাথে একটা এই লেজের মতো। তো আপনি যদি কোনো এইডস এর উপরে চলে যান, লাইনের উপরে গেলে যে দেখেন প্লাস, মানে হচ্ছে সে কি করবে? অ্যাড করবে। আর যদি কোনো অ্যাঙ্কার পয়েন্টের উপরে যান তাহলে সে কি করবে? বিয়োগ করবে। যদি পয়েন্টের লাইনের উপরে যান যোগ করবে, আর যদি কোনো পয়েন্টের উপরে যান তাহলে কি করবে? বিয়োগ করবে। লাইনের উপরে গেলে অ্যাড করবে। বিষয়টা ক্লিয়ার? এরপরে দেখেন, এখন তো আবার এমন হতে পারে যে সাপোজ আমার এইটাকে একটু মুভ করা, একটু রাউন্ড করতে হবে, বা এটাকে একটু রাউন্ড করতে হবে, অথবা কোনো অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করে অন্য জায়গায় নিতে হবে শেপটাকে গোছানোর জন্য। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কনভার্টার, ও শুধু কনভার্ট করে, আরেকটা হচ্ছে কার্ভেচার। কার্ভেচারটার পরে দেখবো, আগে কনভার্ট দেখি। কনভার্টে সিলেক্ট করেন। কনভার্টটা কি করে দেখেন, আপনি কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে গেলেই সে কাজ করবে, আর যদি কোনো এডজ বা বাহিরে থাকেন কাজ করবে না। যেতে হবে কোথায়? যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে। যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে গেলেই দেখেন কার্সার চেঞ্জ। আমি এখানে আসলাম, এসে মাউসটাকে ক্লিক করে ধরে রেখে টানি, টানলেই দেখেন এই যে দুইটা হ্যান্ডেল সে বের করেছে। মানে এখন আপনি সেটাকে কি করতে পারবেন? যে কোনো ভাবে কনভার্ট করাতে পারবেন। আপনাকে অবশ্যই অ্যাঙ্কর পয়েন্টে আসতে হবে, ক্লিক করে ধরতে হবে, ধরে টানতে হবে। বিষয়টা ক্লিয়ার? এরপরে দেখেন, এই যে হ্যান্ডেলগুলোর যে মাথা আছে, প্রত্যেকটা মাথা ধরে আপনি এবার আলাদা আলাদা ভাবে তাদেরকে মুভ করাতে পারবেন। এই হ্যান্ডেলটা কি বলেছিলাম, লেফট হ্যান্ড শুধু প্রিভিয়াসটাই করে, রাইট হ্যান্ড যেটা সামনে হবে সেটাকেই শুধু মেইনটেইন করে। দেখেন আমি এটা দিয়ে কি করতে পারছি? ওকে মুভ করাতে পারছি, আর এটা দিয়ে ওকে মুভ করাতে পারছি। আবার আপনি পয়েন্টে আসেন, টানেন, দেখেন তখন আবার এখন তো দুইটাই হচ্ছে। আপনি এখানে ধরে কি করতে পারছেন? দুইটাকেই করতে পারছেন। যেদিকে মুভ করাবেন সেদিকেই দুইটা মুভ করবে। সিঙ্গেল সিঙ্গেল করাতে চাইলে এই হ্যান্ডেলের মাথাগুলো ধরে কাজ করতে হবে। যে কোনো হ্যান্ডেলের মাথা ধরে কাজ করলেই ওটা কি হবে? পারফেক্টলি কাজ করবে। সেম প্রসেস, হ্যান্ডেলের মাথা ধরে কাজ করান, যেদিকে কাজ করাবেন সেই দিকেই সে মুভ করবে। হ্যান্ডেল একটা হ্যান্ডেল ধরলে পরবর্তী হ্যান্ডেল অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এবার আসি, এই যে কার্ভেচার বাদ রয়ে গেল। কার্ভেচারের ধর্মই হচ্ছে কোনো যদি রাউন্ড কিছু থাকে, যে স্ট্রেট আছে অথবা একটু কার্ভ কম, ওর ধর্ম হচ্ছে যেখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট থাকবে না সেখানে সে অ্যাঙ্কর পয়েন্ট সৃষ্টি করবে এবং তাকে কার্ভ করবে। আবার যদি অ্যাঙ্কর পয়েন্ট থাকে তাকেও সে গ্র্যাব করে কার্ভ করবে। এছাড়া আপনি স্ট্রেট লাইন টানলেও, যদি আলাদাভাবে স্ট্রেট লাইন টানেনও, তখনও সে গোল করে কার্ভ করবে। কিভাবে দেখেন, আমি এই পয়েন্টের উপরে গেলে এই চিহ্ন, এই পয়েন্টের উপরে গেলে প্লাস চিহ্ন, দেখেন আলাদা। মানে এখন শুধু সে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে কাজ করবে। দেখেন আলাদাভাবে, যে এই পয়েন্টের উপরে যান কার্ভ করবে পয়েন্টটাকে, আর যদি আপনি লাইনের উপরে যান তাহলে সে লাইনটাকে নিয়ে কার্ভ করবে। দেখেন লাইনটাকে কার্ভ করছে। আর আরেকটা অপশন আছে এখানে,
যে ধরেন এইখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, আমি এসে যখন ক্লিক করব অ্যাঙ্কর পয়েন্ট তো সে অ্যাড করে নিচ্ছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সে কি করাতে পারে, মুভ করাতে পারে, যা অন্য কোনো টুলস পারে না, শুধুমাত্র কার্ভেচারই পারে। ওই টুল এই পয়েন্টটাকে কি করাতে পারে, মুভ করাতে পারে। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, ওকে মুভ করে যে কোনো জায়গায় সে নিয়ে যেতে পারবে। ওকে, ধরেন এখানে কোনো পয়েন্ট নাই, সে এইভাবে কি করলো, একটা পয়েন্ট এনে মুভ করালো, এই পয়েন্টটাকে সে কি করাতে পারে, কার্ভ করাতে পারে, আবার এই পয়েন্টটাকে আরো রাউন্ড করাতে পারে। এই পয়েন্টটাকে আপনি কর্নারটা টেনে নিয়ে গেলেন এখানে, এখানে আবার একটা অ্যাড করে দিল, এই পয়েন্টটাকে এদিকে নিলেন, ওকে আপনি রাউন্ড করে দিলেন। আপনার যেভাবে কাজ করে মানে পারফেক্ট হবে, আপনি সেভাবেই কাজ করে মুভ করাতে পারবেন। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আপনি মুভ করিয়ে এক জায়গা থেকে আরেক প্লেসে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটারই কোনো না কোনো ধর্ম আছে। ও শিট, কন্ট্রোল এন্টার, কালার অ্যাপ্লাই করেন, কন্ট্রোল ডি। পেন টুলে কারো কোনো প্রবলেম? এই শর্টকাটে কিভাবে কালার অ্যাপ্লাই করলেন? ফরগ্রাউন্ডের কালার যেহেতু সিলেকশন এসেছে, কন্ট্রোল জেড, পিছনে যাই, আমার তো এই যে এরকম অপশন এসেছিল তাই না, এটা আমি কি মোডে করেছিলাম, পাথ মোডে। পাথ মোডে করলে আমি সেটাকে সিলেকশনে কনভার্ট করতে পারি কিভাবে, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার দেওয়ার সাথে সাথে এই যেরকম সিলেকশন চলে আসে, সিলেকশন চলে আসার পর আমি জানি অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করা যায়। অথবা এই যে এখানে পেইন্ট বাকেট টুল দেখতে পাচ্ছি 2 নম্বরে, আপনি পেইন্ট বাকেট টুলটা সিলেক্ট করেও কালার অ্যাপ্লাই করতে পারবেন। পেইন্ট বাকেট টুল শুধুমাত্র ফরগ্রাউন্ডের কালার পিক করে, কন্ট্রোল ডি। ঠিক আছে হাবি? পেইন্ট ব্যাকেট ছাড়া যেটা করলেন কালারটা অ্যাপ্লাই, অল্টার ডিলিট, ওইটা আর কি, অল্টার ডিলিট। আচ্ছা, অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট। ওকে, এই পর্যন্ত যা দেখলাম এর মধ্যে কারো কোনো প্রবলেম? না ম্যাম, প্র্যাকটিস করলে কালকে বলা যাবে কোনটা কোনটা সমস্যা হচ্ছে। সমস্যা হবে না, একটু জাস্ট প্র্যাকটিস করলেই হবে। আমরা এখন এক কাজ করি, চলেন একটু প্রেজেন্টটা দিয়ে আসি, কারণ অনেকে চলে যায় আবার আসে, তো নতুন যে আসবে তার সে আবার প্রেজেন্টটা দিয়ে নেবে নাকি? প্রেজেন্টটা দেই ম্যাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলেও তো ম্যাম কালার কাজ করে, কন্ট্রোল ব্যাক স্পেস দিলেও। ব্যাক স্পেস আর ডিলিটের ধর্ম তো একই, ডিলিট দিলেও পরের মানে পরের স্টেপ ডিলিট হয়, আর ব্যাক স্পেস দিলে আগের স্টেপ ডিলিট হয়, কিন্তু ধর্ম তো একই, যে তোমাকে আমি মুছে ফেলবো, মুছে তো ফেলবে নাকি? জি ম্যাম। ঠিক আছে ঠিক আছে, না আয়ুব স্যার আছে, আছে আয়ুব আছে, নিগার সুলতানা, মাহাদি হাসান মুফতি, মুফতি না কিছুক্ষণ আগে আসলো, এই প্রেজেন্ট হচ্ছে না, ওকে আমি কি প্রেজেন্ট দেব নাকি? আসে আবার চলে যায়। হয়তো নেটের সমস্যা ম্যাম, দিয়ে দেন প্রেজেন্ট। আচ্ছা দেখি শেষ পর্যন্ত, উনি কালকেও আমার মনে আছে যে কালকেও ফার্স্ট টাইম এসেছিল, পরে আর নেই, অ্যাটলিস্ট তো বলবে যে বা টেক্সট করেছে কে জানে। আশরাফুর রহমান, জি ম্যাম। মাহবুব, বাবু ভাই প্লিজ অফ ইউ মাইক। আচ্ছা, এরপরে কে? মানিক, আকাশচন্দ্র দাস, আকাশচন্দ্র দাস আছে, ক্লাস করেন। মনিয়া রহমান, মানিক হোসেন, ফাতেহা লিমা ক্লাস করেছে। সালাউদ্দিন,
তাসকিন, মারাহাত, অর্নিল, পাভেল দুটাই ক্লাস করেছে। আশরাফুর গতকালকে ক্লাস করিনি কেন? ম্যাম আমার এক্সাম ছিল গতকাল। তো আপনি অন্য একটা ব্যাচে ক্লাস করতেন। কালকে ম্যাডাম মানে এক্সাম দুটো ছিল তো ম্যাডাম, সারা দিন আর কি চলছে এক্সাম। ঠিক আছে, সমস্যা নেই। বেলাল স্যার আছেন? বেলাল হাওলাদার, এবি সিদ্দিক, মাসুম আলী, তন্ময় বড়ুয়া, রাইসুল ইসলাম, শারমিন রুনা, হ্যাঁ আছে, শুভেন্দু রয় রূপম, সাবিকুন, জি ম্যাম আছে। ফারজানা মিশু, মুদাসসির Yes, আলী, ma'am. জহিরুল কোথায় গেল? জাহিরুল আজকে আসেনি। সাদিয়া ছিল তো ম্যাম। ছিল তো, সেটা আমিও দেখলাম। আচ্ছা সাদিয়া, ম্যাম কেউ যদি প্রেজেন্ট বাদ পড়ে যায় তাহলে বলবেন। ও আরো আছে তো। 51 ব্যাচের মাহবুব স্যার। জি ম্যাম। জি 51 ব্যাচের আর কেউ আছেন? আজমান আরিফিন। জি ম্যাম। আর কে? রাজু, ফিফটি ওয়ান ব্যাচের আর কেউ বাদ? 52, 52 ব্যাচের কেউ আছেন? নাহিদ আক্তার। 53 ব্যাচের আছি। হাবিব আছেন। আর কেউ না? 53 ব্যাচের আজকে সবাই প্রেজেন্ট, যারা যারা রেগুলার ক্লাস করে। আর 54 ব্যাচ তো দেওয়াই শেষ। ঠিক আছে, এবার চলেন পরের ইস্যু যাই, প্র্যাকটিসে যাই। আমি যদি অন্য ব্যাচে ক্লাস করতে চাই ম্যাডাম, তাহলে ম্যাডাম কোন মিটিং লিংকে যাব? সেম লিংকে আসবেন। সেম লিংকে আমার ক্লাস হয় 9টা থেকে 11টা, 11টা থেকে 1টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা। তবে ইমার্জেন্সি কোনো কারণ ছাড়া অন্য লিংকে যেতে পারবেন না, কারণ আপনার ওই দেখে অডিট করে তারা, কিন্তু পরে এটা দেখে যে এক ব্যাচের জন্য, কারণ ওনারা কিন্তু এই যে আমি যখন এটা অন করি তখন কিন্তু এই যে এই পাশে অন করা থাকে, তাই না? কারণ ওনারা এগুলো হ্যাঁ বলেন। ম্যাম লেটারটা পুরোটা মানে পেন টুল দিয়ে সিলেক্ট করছি, এখন কি করব? লেটার পুরোটা সিলেক্ট করেছেন? ভিতরেরটুকু সিলেক্ট করেছেন? জি ম্যাম, ভিতরে এর মাঝখানে যে ওঠু, হ্যাঁ অতটুকু করেছেন। এই পাশ দিয়ে ওই পাশ ঘুরে ভিতরেটুকু করিনি ম্যাম। বাইরেরটুকু ক্লোজ মানে হয়েছে? বাইরেরটুকু ক্লোজ হয়েছে? হ্যাঁ বাইরেটুকু হয়েছে। তাহলে ভিতরেরটুকু করেন। ওইখানে আবার ওই নিলে আবার কি আবার ওইটা সিলেক্টই হয়ে যাবে না? ওইটা আবার কিছু করা লাগবে না? ওটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এই যে আচ্ছা বাবু স্যার আগে একটু দেখেন সবাই, ওপেন এবং ক্লোজ বলতে আমরা কি বুঝি? ওপেন মানে হচ্ছে যে যেখানে আপনি স্টার্ট করেন না কেন শেষ পয়েন্টটা আলাদা হবে, মানে মিডলে একটা জায়গা ফাঁকা থাকবে। আর ক্লোজ মানে হচ্ছে স্টার্ট যেখানে করবেন শেষ আপনি সেখানে এসে করবেন, রাইট? সেম এজ এই শেপের মধ্যেও আছে যে শেপ টুল, আপনি যদি শেপ মোডে নিয়ে কাজ করেন, সে ওপেন পাথও করতে পারবে, ক্লোজ পাথও করতে পারবে। কিভাবে? আমি ফিলটাকে অফ করে দেই, স্ট্রোকটাকে অন করি। আমারটা তো পাথ সিলেক্ট করা আছে।
হ্যাঁ, পাথ সিলেক্ট করা থাকুক, আপনি এখান থেকে শেপ পাথ দুইটাই সিলেক্ট করতে পারবেন। আমরা এখন শেপে করে নিই বোঝার সুবিধার জন্য। দেখেন মানে আমি কোডে সিলেক্ট করছি, আমি কি আবার এখানে শেপ করব? না না শেপ করবেন না, আমি বলেছি বুঝে নেন। আপনি কাজটা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কাজটা একটু পরে করেন। ভিতরের যে সিলেকশনটা ওটা পরে করেন, অবশ্যই পাথে রাখতে হবে। তো জি ম্যাম। শেপ মোডটা ওপেন এবং ক্লোজ দুইটাতে কিভাবে কাজ করে দেখি। আমি এখান থেকে কোন একটা ডিজাইন করলাম, করার পরে এখানে গিয়ে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন এটা হচ্ছে কি পাথ, ওপেন পাথ, কারণ আমি স্টার্ট করেছি এক জায়গা থেকে শেষ করেছি আরেক জায়গায়। আবার আমি যখন স্টার্ট করব এক জায়গায়, এসে আবার শেষ করব সেম পয়েন্টে যখন শেষ করব, এটা কি পাথ? ক্লোজ পাথ। সরি ম্যাম, ক্লোজ বন্ধ, ক্লোজ। হ্যাঁ ক্লোজ পাথ। তো এটা হচ্ছে ওপেন আর এটা ক্লোজ। বাট আপনি যখন পাথ মোডে করছেন, এখানে আমরা পাথ মোডটা সিলেক্ট করে যখন করব, আপনি যখন এসে এই ধরেন এসে আমি এখানে শেষ করলাম, এটাকে আর ক্লোজ করলাম না, ভি দেন মানে মুভ টুলটা সিলেক্ট করলাম। এখন দেখেন ও কিন্তু আপনি যতই কন্ট্রোল ইন্টার বা কিছু দেন, সে অটোমেটিক্যালি একটা রাস্তা দেখে নেবে, ওই যে এই টুলের মতো। আপনি যেখানেই করেন অটোমেটিক্যালি সে একটা রাস্তা ধরে নেবে অটোমেটিক্যালি। তো এতে হবে কি আপনার ডিজাইনটা হ্যাম্পার হবে। সো কথা হচ্ছে কি পেন টুল আপনি শেপ মোডে ওপেন বা ক্লোজ যেটাই করেন কোনো প্রবলেম নেই, বাট পাথ মোডে আপনাকে অবশ্যই যেখান থেকে শুরু করবেন ঘুরে এসে সেই জায়গাটাই শেষ করতে হবে। কোন দুইটা টুলের মতো? এই যে এই দুইটা টুলের মতো। তো আপনি কি এখন একদম যেখান থেকে এর যেখানে শুরু করেছেন বাহির দিক সেখানে এসে শেষ করেছেন? জি। গুড। এখন তাহলে যে ভিতরের টুকু কাটেন, কাটা শেষ হলে আমাকে বলেন, তারপরে আমি পরের স্টেপ বলবো। এখানে সিলেকশন কিছু করা লাগবে না, না? কোনো কিছু করা লাগবে না, এটা পাথ থাকবে। কোনো কিছু করা লাগবে না, আপনি জাস্ট পেন টুলে রেখে কাটেন। আর অন্যরা সবাই দেখি। তো পাথ মোড কিভাবে কাজ করে সেটা তো আমরা বুঝতে পেরেছি। এবার আসেন শেপ মোডে একটু কিছু কাজ করি ইম্পর্টেন্ট। আমি এখানে ফিলটাকে অন করে দিই, যে কোনো একটা কালার দেই। ওকে, আমি যখন কোনো কিছু আর্ট করছি অটোমেটিক্যালি কি হচ্ছে, একটা করে শেপ হয়ে যাচ্ছে। দেখেন আমি কিছু আর্ট করছি, অটোমেটিক্যালি শেপ হয়ে এখানে কি হয়ে যাচ্ছে, লেয়ার হয়ে যাচ্ছে। আমাকে কষ্ট করে লেয়ার নিতে হচ্ছে না, তাই তো? এইখানে এসে দেখেন এই যে একটা বক্সের মতো চিহ্ন দেখা যাচ্ছে, এইটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে এই এতগুলো অপশন আসবে। যারা যারা প্রেজেন্ট হননি প্রেজেন্ট দিয়ে যাবেন, তা নাহলে কিন্তু অ্যাবসেন্ট। ম্যাডাম এটা কি কাজ হচ্ছে এখন? এখন এই যে ম্যাম এটা হয়ে গেছে সিলেক্ট করা? সিলেক্ট করা হয়ে গিয়েছে। এবার একটা লেয়ার নেন এখান থেকে, নতুন লেয়ার। নতুন একটা লেয়ার নিব ম্যাম? এখানে একটা ক্লিক করেন মাউসে। কোথায়? লেয়ার নেই কোথা থেকে? এই যে এখান থেকে। না এটা বুঝতেছি, নিতেছি তো এখন। আপনি জাস্ট একটা ক্লিক করেন, এই যেভাবে একটা ক্লিক করে এখানে একটা লেয়ার নেন। হ্যাঁ ম্যাম নিছি। এরপরে মুভ টুল সিলেক্ট করেন, মুভ টুল। জি ম্যাম। কন্ট্রোল ইন্টার। হ্যাঁ ম্যাম। সিলেকশন এসেছে? জি। কালার অ্যাপ্লাই করেন, ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড। কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট।
কালার অ্যাপ্লাই হয়েছে? হ্যাঁ, ব্ল্যাক আগেই কালার ছিল, এখনো ব্ল্যাক কালারই থাক। ব্ল্যাক কালার থাকলে আপনি বুঝবেন কিভাবে যে আপনি কাজ যে করেছেন হয়েছে কিনা? আচ্ছা, তাহলে একটা কালার নেই। এরপরে আপনি ওই মুভ টুল সিলেক্ট করে আছে ওইটাকে সরায় অন্য জায়গায় নিয়ে যান, 2 টাকা হয়ে যাবে। হয়েছে? আপনারটা হলে আমরা সামনের দিকে যেতে পারি। আলাদা করতে পেরেছেন? বাবু স্যার কমপ্লিট? জি ম্যাম। ঠিক আছে, পরের স্টেপে আসেন। এখন হচ্ছে এই যে উপরেরটা, এই যে এখানে আছে না, এটাকে আমরা শেপে রেখে কিভাবে কাজ করে সেটা দেখব। তো যেটা বলছিলাম যে আপনি চাইলে যে কোনো ধরনের শেপ কি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। অটোমেটিক্যালি এখানে নতুন লেয়ারে শেপগুলো চলে আসছে। কেন? এই যে বক্সটার মতো, বক্সে ক্লিক করে দেখেন এখানে নিউ লেয়ারটা অ্যাক্টিভ করে আছে। পেন টুল নিলেই যেহেতু সে অ্যাডভান্স টুল, অ্যাডভান্সলি কাজ করে, সে অটোমেটিক্যালি এই নিউ লেয়ারটা সিলেক্ট করে নেয়। ওকে, এরপরে আসেন আমরা এবার এখানে আসেন। আমরা এই সিলেকশন টুলের মধ্যে এটা একটু কপি করব না ম্যাডাম, আরেকটা করব না? হ্যাঁ, কপি তো করতেই হবে। মুভ টুল দিয়ে টেনে নিয়ে গেলে তো কপি হয়ে যায়। মুভ টুলটা দিয়ে, এই মুভ টুলটা দিয়ে আপনি যে কালার অ্যাপ্লাই করলেন সেটাকে কি করবেন, জাস্ট এভাবে টেনে আরেক জায়গায় নিয়ে যান, আলাদা হয়ে যাবে। আর যদি না হয় ওয়েট করেন, আমরা আগে এটা শিখি তারপরে দেখব। তো এখানে আসি। দুটোই হয়েছে, লাল কালার হয়ে গেছে। 100 তে 100 সবাই মাহবুব রেড কালার হয়েছে। মাহমুদুজ্জামান বাবুকে আমরা কত দেব? 100 এ 100 মার্কস দেব। সে পেরেছে। আমি দেখাই একটু মোবাইল দিয়ে আপনাকে। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন নাকি? না দেখিনি, দেখেন। আমরা দেখতে পাচ্ছি না, কেউ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ হয়েছে। তো আপনি ইসের কালারও নিয়েছেন রেড, এটার কালারও দিয়েছেন রেড, তাহলে তো হবেই। কালার আলাদা করে দিলেই তো হতো। হয়েছে, সুন্দর হয়েছে। কে বলে আপনি পেন টুলে কাজ করেন না? সুন্দর হয়েছে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা আমরা পরে যাই। তো এই যে এখানে সিলেকশন টুল দিয়ে যখন কাজ করেছিলাম তখন এই যে 3টা পার্ট দেখে এসেছি, অ্যাড, সাবট্রাক্ট, ইন্টারসেক্ট। মনে আছে সবার? সেম অপশন আমরা এখানে পাবো, তবে 4টা পাবো। কি আছে? কম্বাইন শেপ। কম্বাইন শেপ মানে 2টা শেপকে সে যোগ করবে। তারপরে কি বলেছে? সাবট্রাক্ট ফ্রম শেপ, যে আপনার যে শেপ থাকবে সেই শেপের উপরে অন্য কোনো শেপ যদি ক্রিয়েট করেন সাবট্রাক্ট করবে। ইন্টারসেক্ট শেপ এরিয়াস, আগের কোনো শেপ থাকলে তার উপরে যদি অন্য কোনো শেপ ক্রিয়েট করেন সেটাকে কি করবে? মিডলটাকে রাখবে, মানে 2টা সেট যখন একসাথে হচ্ছে মিডলটুকু থাকছে, বাকি দুই পাশেটা চলে যাচ্ছে। এক্সক্লুডিং মানে কি? যখন ইন্টারসেক্ট করছে বা একসাথে করছেন মধ্যেরটুকু চলে যাবে, বাকিটুকু থেকে যাবে, মানে এই দুটো হচ্ছে বিপরীত, আবার এই দুইটা বিপরীত। তো আমরা এখন কম্বাইন শেপে করি। কম্বাইন শেপে আমি কি করলাম, এরকম একটা শেপ নিলাম, যেহেতু কম্বাইন শেপ অ্যাক্টিভ করে, এখানে কম্বাইন শেপ অ্যাক্টিভ করে রেখে এসেছি, তারপরে আমি এরকম একটা শেপ নিলাম।
ওকে, এই যে দেখেন এটা এখন কি হলো, আমি এটা আগে একটা শেপ অ্যাড করেছি, এইটা পরে অ্যাড করেছি, দুইটাকে কম্বাইন করে নিয়েছি। আবার পেন টুল সিলেক্ট করি, করার পরে দেখেন অটোমেটিক্যালি অ্যাডভান্স টুল হওয়াতে অটোমেটিক্যালি ও নিউ লেয়ার নিয়ে নেয়। সাবট্রাক্ট ফ্রম শেপ, আপনি একটা শেপ আগে অ্যাড করেছেন, এরকম একটা শেপ অ্যাড করেছেন, এখানে সাবট্রাক্ট অ্যাক্টিভ করা আছে। যখনই হচ্ছে আপনি এইভাবে সিলেক্ট করছেন, তখনই সে কি করছে, যেই জায়গাটুকুকে সিলেক্ট করছেন সেই জায়গাটুকুকে ভ্যানিশ করে দিচ্ছে। সাবট্রাক্ট ক্লিয়ার। পরেরটা কি করব এখন আমরা, ইন্টারসেট। ইন্টারসেট মানে হচ্ছে আপনি যেই শেপটা অ্যাড করবেন ওই শেপটার মধ্যে অন্য কোনো শেপ যদি অ্যাক্টিভ করে তাহলে যতটুকু ইন্টারসেক্ট হবে ঠিক ততটুকুই থাকবে। আবার পেন টুল সিলেক্ট করি, এবার 4 নাম্বারটা এক্সক্লুড ওভারল্যাপিং। আপনি যেই শেপ অ্যাড করছেন সেই শেপের মধ্যে অন্য কোনো শেপ যতটুকু ওভারল্যাপ করবে অতটুকু বাদ যাবে আর বাকিটুকু থেকে যাবে। তো চারটার মধ্যে ডিফারেন্স কি ছিল, এটা হচ্ছে ওভারল্যাপ করেছে, এটা কি করেছে, অ্যাড করেছে, এটা কি করেছে, ইন্টারসেক্ট, আর এটা হচ্ছে সাবট্রাক্ট। যোগ বিয়োগ গুণ ভাগ, এর মধ্যে কারো কোনো প্রবলেম? সেম এজ আমি যদি পাথ মোডেও করি এখানে এসে সেম অপশনগুলো পাবো, তবে শেপ মোডে সে কি করছে, অ্যাডভান্স হওয়ার কারণে অটোমেটিক্যালি এখান থেকে নিউ লেয়ার সে ক্রিয়েট করে নেয়। বাট আপনি যখন পাথ মোডে থাকবেন আপনার এটা থাকবে, এই যে এটা নিউ লেয়ারে কাজ করবে না, তখন আপনাকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এইটাতে অ্যাক্টিভ করে রাখতে হবে, তা না হলে কিন্তু পাথ মোডে কাজ করতে পারবেন না। পাথ মোডে অবশ্যই এটা থাকবে, আর বাকি তিনটা আমরা করে নিতে পারবো। ক্লিয়ার সবাই? আয়ুব, আশরাফুর, হাবিব, আজমান, আরিফিন, দিদারুল, ফারজানা, মাহবুব, বাবু, সেলিম, নিগার, সাইফুন, কোনো প্রবলেম? ক্লিয়ার। পেন টুলের কাজ হচ্ছে যে 26 লেটার আছে আমাদের ইংরেজি অ্যালফাবেট, 26টা থাকবে। যদি বলেন বেশি হয়ে যায় তাহলে কমায় দিচ্ছি, আই এল, তারপরে হচ্ছে ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এগুলো বাদে বাকিগুলো করবেন। ঠিক আছে, কারণ ওইগুলো একদম সহজ, স্ট্রেট লাইন। আর যদি পারেন সবগুলো করেন, এগুলো করার পরে একটা পারলে সবগুলোই করা যায়। রাইট ম্যাম, যদি এগুলো শেষ হয় আরো কিছু করব? হ্যাঁ, এগুলো করার পরেও যদি টাইম থাকে, সময় পান, তাহলে যেটা করবেন যে এই আলাদা আলাদা ভাবে, ওই যে একবার করেছিলাম একটা ছবি নেবেন, জাস্ট একটা ছবি নেবেন, সেটা হতে পারে মানুষ থাকতে পারে বা কোনো অবজেক্ট থাকতে পারে, যেমন একটা ফুল আছে বা একটা কার্টুন আছে অথবা একটা মগ, মানে একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টে যাই কিছু হোক না কেন একটা ইমেজকে আপনি কাটবেন। কি দিয়ে কাটবেন? ল্যাসো টুল, পলিগন টুল, ম্যাগনেটিক, কুইক সিলেকশন, ম্যাজিক, আর হচ্ছে পেন টুল। আর এই যে এখানে আছে কি ইরেজার, ম্যাগনেট, ম্যাজিক। আলাদা আলাদা করে আপনি কেটে এরকম ছোট ছোট করে বসিয়ে একটা
ও ছবি বানিয়ে দিলে আমি বুঝতে পারবো যে ধাপগুলো যেন একটার পর একটা থাকলে আমি বুঝতে পারবো কোনটা দিয়ে কাজ করেছে। ঠিক আছে, তাহলে পেন টুলে কারো কোনো প্রবলেম নেই? না ম্যাম, এখন প্রবলেম হচ্ছে না। লেটারের গুলো করতে পারবো, কিন্তু পরের যেটা দেখালেন ওটা একটু আপনি লেটারগুলোই করেন, লেটারগুলোই করেন, যান আপনার জন্য লেটার। আচ্ছা তাহলে চলেন আমরা একটু টাইপ টুলটা দেখি, মোটামুটি হালকা পাতলা, হালকা পাতলা না, ভালো করে দেখি যতটুকু সময় আছে। ম্যাডাম আমাদের প্রজেক্টের কাজ শুরু হবে কবে থেকে? মডিউলে দেয়া নেই? জি ম্যাম, মডিউল দেখেছেন? মডিউল দেখেছিলাম আগে, মডিউলের এখন তো 2 ঘন্টা ধরে হচ্ছে ম্যাম। মডিউলের মডিউলটা তো 2 সপ্তাহ মানে 4 ঘন্টা ধরে করা। হ্যাঁ, ওই মডিউলই আমাদেরকে বলা হয়েছে যে সেম মডিউলই আপনি ভাগ করে নেবেন, ওইটা 4 ঘন্টা, ওটাকে 2 ঘন্টা 2 ঘন্টা ভাগ করে নেবেন, এটা বলা হয়েছে। আচ্ছা ম্যাম, আনুমানিক ম্যাম আমরা কবে থেকে শুরু করব? হ্যাঁ, ওখানে দেখলে পাবেন। তারপরেও আমাদেরকে ওই এই থেকে বলা হবে যে এখন শুরু করেন। আমরা মোটামুটি একটা 9, আজকে তো 8 নাম্বার ক্লাস, 9-10টা ক্লাস হয়ে যাওয়ার পরেই, যে লোগো ডিজাইন, বিজনেস কার্ড হয়ে যাওয়ার পরেই আমরা হচ্ছে কিসের মার্কেট প্লেসে কিভাবে কাজ করব, প্রজেক্টের কাজ করব সেটা দেখব। টাইপ টুলে চলে যাই। টাইপ টুলটাও ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্স টুল। টাইপ টুলটা সিলেক্ট করে আমি কি করতে পারি, এখানে একটু কমিয়ে দেই, কত দিলাম, 20, তো এখানে লিখলাম যে যার হেডফোন অন মিউট করেন। আমি এটা লিখলাম, খুব সহজে লিখতে পারলাম। কি ফার্স্টে যে টুলটা আছে এই টুলটা দিয়ে আমি এখানে লিখলাম, এরপরে যদি আরো কোনো কিছু প্রয়োজন হয় জাস্ট ইন্টারে প্রেস করে বাকি জিনিসগুলো আমি এখানে লিখবো, ইন্টারে প্রেস করে বাকি জিনিসগুলো লিখবো। এখানে তো কারো কোনো প্রবলেম নেই, লিখতে তো পারি। এরপর আসেন সিলেকশন করে যদি কোনো চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি কোনো ফন্ট যদি দিতে চাই সেই ফন্টটা সিলেক্ট করে নিতে পারি। সেই ফন্টে যদি কোনো স্টাইল চেঞ্জ করতে চাই, যেমন এখানে 2টা স্টাইল আছে, আপনি অন্য কোনো ফন্ট সিলেক্ট করলে, সাপোজ আমি এরিয়ালটা সিলেক্ট করি, এখানে অনেকগুলো ফন্ট আছে, ন্যারো, রেগুলার, ইটালিক, বোল্ড ইটালিক, এরকম অনেকগুলো অপশন আছে, আপনি সেটা করে নিতে পারেন। ঠিক আছে, এখানে কিছু ডেমো দেওয়া আছে পয়েন্ট, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। আর আপনার যদি জানা থাকে এখানে পয়েন্টটা সেট করে নেবেন, অথবা এই পয়েন্টে ক্লিক করে উপরের দিকে ঘোরালে বড় হবে, নিচের দিকে ঘোরালে কি হবে, ছোট হবে। এই অপশনটাতে আসি, এই অপশনটা খুব ইম্পর্টেন্ট, এটার জন্য আমাকে একটু জাস্ট একটা সেম স্টেপটা রেখে এটাকে আমি একদম বড় করে দেই বোঝার সুবিধার জন্য। এখানে চলে যাই, ম্যাডাম টাইপ টুলে বাংলা লেখা যায়? হ্যাঁ অবশ্যই, টাইপ টুলে আপনি বাংলা লিখতে পারবেন। দেখেন টাইপে চলে গেলাম, এই যে এখানে আমার অনেক বাংলা ফন্ট আছে, এই যে ব, স, দন্ত স দেখতে পাচ্ছি, এই যে আনন্দ, এরপরে আখির। আমার এর জন্য কি বিজয় থাকা লাগবে না ওইটাতে এমনি লেখা যাবে? বিজয় থাকা লাগবে এবং হচ্ছে আপনার অভ্র থাকা লাগবে। কিছু কিছু ফন্ট হচ্ছে আমসি, কিছু কিছু ফন্ট ইউনিকোড, তো আপনার 2টা ফন্টই থাকা লাগবে। এখানে থাকা লাগবে, না না এই কি যেন বলে, আমসি না থাকলেও হয়, এই বিজয় না থাকলেও হবে, সরি, শুধু অভ্র থাকলেও হবে। আর ম্যাম শুধু বিজয় বা অন্য থাকলে হবে না? ম্যাম বিজয় তো পারি আমি, বিজয় ভালো হয়। বিজয়তে গেলে তাহলে ওইটা আপনাকে কি করতে হবে, বিজয়ের ইউনিকোড আছে, বিজয়ের ইউনিকোড ফন্ট ইউনিকোড পারি না করতে পারি। আপনি থাকলে সমস্যা হবে না। ফন্টটাকে চেঞ্জ করে নিলেই হবে। ভিতরে সেটিংস অপশনে গিয়ে বিজয়ের ওখানে গিয়ে, যেমন আমি অভ্র ইউজ করি, আমি বিজয় পারি না, সো আমি অভ্র ইউজ করি, তখন আপনাকে বলেন
ইউনিকোড কন্ট্রোল ভি দিলে ইউনিকোড চালু হয়ে যায়, তখন মানে লেখা যায়। বুঝতে পেরেছি। এই যে এই অপশনটা আসলে এখান থেকে চেঞ্জ করতে হয়, যে সেটিংসে গিয়ে এখানে আছে আউটপুট অ্যাজ ইউনিকোড অথবা আউটপুট অ্যাজ আনসি। যদি আপনার বিজয় মানে আনসি হয় তাহলে এটা অ্যাক্টিভ করি, আর যদি ইউনিকোডে হয় এটা অ্যাক্টিভ করে নিলেই হয়ে যায়। তারপরে আপনি বাংলা লিখতে পারবেন, সমস্যা নেই। তো এখন দেখেন আমরা আসলে যে কাজটা করে শিখবো। ম্যাম গেট ইনটু পিসি থেকে বিজয় বানানো নেই। বিজয় বানানো নরমাল গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। এখানে দেখেন, তো আমরা এতটুকু পার্ট জানি। এই পার্টে আসার পর কি কি আছে, নান, শার্প, ক্রিস্প, স্ট্রং, স্মুথ। এটা কি কাজ করছে? এখন নানে আছে মানে কোনো অপশনে নেই। যখনই আমরা শার্পে ক্লিক করেছি দেখেন প্রত্যেকটা এডজ, আমি আপনাদেরকে কি বলছি, আমি মুখে বলবো, আপনারা জাস্ট সেটা শুনবেন আর তাকিয়ে থাকবেন এই যে এ লেটারের দিকে। ক্লিয়ার? এখন নানে আছে, নাম থাকা অবস্থায় এর চারপাশের এডজ গুলো দেখেন কেমন যেন খাঁজ কাটা। যখন আমি শার্পে ক্লিক করছি তখন দেখেন একটা স্মুথনেস চলে এসেছে। ক্রিস্পি, ক্রিস্পি করলে আরেকটু স্মুথ হয়ে আসছে, মানে মনে হচ্ছে যে মচমচে টাইপের, যেমন জড় ওইটাকে ভাঁজ করে নিয়ে আসছে। এরপরে দেখেন স্ট্রং, স্ট্রং করলে কি হচ্ছে, এডস গুলো একটু ছড়িয়ে যাচ্ছে আর ভাঁজগুলোকে কমিয়ে দিচ্ছে। স্মুথ যখন করছি প্রত্যেকটা এডস শার্পের মতো করে কাজ করছে। তো আমরা যখন কাজ করব স্মুথ অথবা শার্প দিয়ে কাজ করব, যাতে আমার যে পিক্সেলগুলো দেখা যাচ্ছে পিক্সেলগুলো কি হয়, মোটামুটি স্ট্রং থাকে। ক্লিয়ার সবাই? এরপর আসেন ট্যাব টুল দিয়ে এই যে হরিজন্টালি আমরা কি করতে পারি, কোনো কিছুকে লিখতে পারি। কিভাবে? যে কি লিখবো, কারো প্রেজেন্ট বাদ থাকলে প্রেজেন্টটা কাইন্ডলি দিয়ে তারপরে যায়েন, তা না হলে কিন্তু অ্যাবসেন্ট। আমি এখানে লরেম ইপসাম দিয়ে অনেক কিছু লিখতে পারি। তো এই প্রত্যেকটা লেখাকে আমি এন্টার প্রেস করে করে নিয়ে আসলাম। তো এইভাবে লেখাটা আমি কিভাবে করতে পারবো, ফার্স্ট এরটা দিয়ে করলাম। ভার্টিক্যালি টাইপ কি বলছে, আমি যখন ভার্টিক্যালি লিখবো ক্লিক করব, সে হচ্ছে এবার নিচের দিকে যাবে, লেখাগুলো কোন দিকে যাবে, নিচের দিকে যাবে, যে এতটুকু। এরপর এন্টার দিলে আবার পরের পার্টে আসবে, এন্টার দিলে পরের পার্টে আসবে, এইভাবে পরের পার্টগুলো আসতে থাকবে। তো এই সবগুলো কি করছে, আমাকে কি কষ্ট করে এখান থেকে লেয়ার নিতে হচ্ছে? কষ্ট করে এখান থেকে লেয়ার নিতে হচ্ছে না, অটোমেটিক্যালি এই লেখাগুলো কি করে নেয়, লেয়ার অ্যাক্টিভ করে নেয়, কারণ এরা হচ্ছে অ্যাডভান্স কাজ করতে পারে। ওকে, এই যে দেখেন অটোমেটিক্যালি লেয়ার নিয়ে নিয়েছে। এটা হচ্ছে আমার হরিজন্টালি আর এটা হচ্ছে আমার ভার্টিক্যালি। ঠিক আছে, পরেরটা দেখি, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। যেহেতু মাস্ক বলেছে তার মানে লেয়ারের মধ্যেই কাজ হবে। সেটা কিভাবে, আমি সিলেক্ট করি ভার্টিক্যালি, মানে হচ্ছে আমি যখন ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে আর্টবোর্ডে এরকম একটা কালার চলে আসবে, যদি এটা থাকবে না। এরপরে সাপোজ আপনি কিছু লিখলেন, কি লিখলেন, যে ব্যাচ 54, ব্যাচ 54 গ্রাফিক্স লেখার পরে যখনই আপনি এন্টার অথবা এটা প্রেস করবেন তখনই এই যে এরকম সিলেকশন চলে আসবে। সিলেকশন আসার পর আপনাকে অবশ্যই এখান থেকে লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পর
আমরা ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করতে পারি, অল্টার ডিলিট অথবা কন্ট্রোল ডিলিট দিয়ে আপনি কালার অ্যাপ্লাই করে লিখতে পারবেন। তো এই কাজগুলো আমরা কখন করব, যে যখন মাস্কিং করি, যে দেখা যায় না একটা ছবির উপরে লেখাগুলো থাকে, মাস্কিং করার প্রয়োজন হয়, তখন আমরা এইভাবে ইউজ করি। পরেরটা কি আছে, হরিজন্টালি। তো আমরা এইগুলোকে আগে একটু সিলেক্ট করে নিয়ে যাই। এক মিনিট। আচ্ছা যাই হোক, হরিজন্টালি টাইপ মাস্ক আমি আবার যখন সিলেক্ট করব অটোমেটিক্যালি ওই অপশনটা আসবে। তখন আমি আবার লিখলাম ব্যাচ 54 গ্রাফিক্স। যখন আমি এন্টার দিলাম সিলেকশন চলে আসলো। এবার আমি কালার অ্যাপ্লাই করে কাজ করব। এখানে কি হয়েছে, আলাদা আলাদা লেয়ার হয়ে গিয়েছে। এই যে দেখেন ভুলটা কি হয়েছে, আমি যখন এটা কাজ করছিলাম তখন কি করিনি, লেয়ার নেইনি। লেয়ার নিয়ে তারপরে আমাকে কালার অ্যাপ্লাই করতে হবে, কন্ট্রোল ডি। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আসবে, আদারওয়াইজ আসবে না। এই যে এটা একটা আলাদা লেয়ারে, এটা একটা আলাদা লেয়ারে। ওকে, এসে টাইপোগ্রাফি লিখে সার্চ দিব, দেখবো এই যে আসেন দেখাই। এই যে দেখেন এগুলোর কথা বলেছি, লেখাগুলো এই যে এরকম উল্টা পাল্টা ছোট বড় একটু চিকন, মানে লেখাগুলো কিভাবে করে বিভিন্ন ফন্টে দিয়ে যে করে, এগুলো টাইপোগ্রাফির আন্ডারে করে। তারপরে আবার আরো অপশন আছে, এই যে দেখেন, আপনি যদি ক্রিয়েটিভ না হন, যদি এই অপশনটা না জানা থাকে, এটা আমরা কিভাবে করব, ঠিক এই ডিজাইনটা করব এইভাবে। চলেন লিখি, টাইপ টুলে চলে যাই, আমি কিছু টাইপ করি। আপনাদেরটাই লিখলাম BATCH ব্যাচ 54, একটু সাইজে বড় করে দেই এটা। এরপরে এই যে পাশে টি একটা র‍্যাপিং অপশন দেখেছি, এটাতে সিলেক্ট করি। সিলেক্ট করার সাথে সাথে এই অপশনটা আসবে, নান থাকলে কোনো কাজ করবে না। নানের এখানে ক্লিক করি, দেখেন আর্ক অ্যাক্টিভ। যখনই আমি আর্ক দিয়েছি তখনই সাথে সাথে নিচের অপশনগুলো হয়ে গিয়েছে। হরিজন্টালি আছে এখন, হরিজন্টালি যে আমি আরো ব্যান্ডিং বড় করতে চাচ্ছি বা কমালে নিচের দিকে আসবে, এখান থেকে আপনি ব্যান্ডিং বাড়াতে কমাতে পারেন। হরিজন্টালি ডিসটরশন, যে ডান দিকে থাকবে নাকি বাম দিকে থাকবে সেটা আপনি করতে পারেন। এরপরে দেখেন যে ভার্টিক্যালি ডিসটরশন, এইদিকে করলে ভার্টিক্যালি কি হবে আর এইদিকে করলে কি হবে। এরপরে হচ্ছে এই ব্ল্যাক কালারটা কিন্তু থাকবে না, ব্ল্যাকটা হচ্ছে জাস্ট সিলেক্ট করে রেখেছি তাই এরকমটা শো করছে। ভার্টিক্যালি করলে কি হয় দেখেন, ভার্টিক্যালি করলে এরকম হচ্ছে, বাড়ালে এইদিকে আসছে, কমালে একদিকে যাচ্ছে। এটা যদি করি যে এরকম হবে, আবার যদি বাড়াই কমাই তাহলে এরকমটা হবে। ম্যাম হ্যালো, জি বলেন। ওটা যে মাউস দিয়ে ক্লিক করলে লেখা চলে আসছে LOREMITSUM, ওইটা মানে অটোমেটিক এটা চলে। ডেমো লেখা, এটা আমাদেরও আসে, টেনশন নিয়েন না। আপনার যদি কিছু লেখা হয় তাহলে আপনি লিখেন, লিখলে ওটা চলে যাবে, লিখলে চলে যাবে। হ্যাঁ। তো ভার্টিক্যালি ডিসটরশন দেখেন আপনি কিভাবে করবেন, ডিজাইনটা আসলে কি অ্যাঙ্গেলে করলে, যে এই যে আমরা এটা দেখলাম, এটা সে কিভাবে করেছে, অনেকগুলো অপশন ইউজ করে, আবার র‍্যাপ করে, তারপরে হচ্ছে ওটাকে কি বলে, স্কিউ করে, অনেক অনেক অপশন করে কিন্তু ডিজাইনটা করেছে। তো এরপরে দেখেন এই যে আর্কে যাই, এগুলো আছে। এরপরে ফ্ল্যাগের মতো করে কাজ করে,
তো আপনার যেরকম যেটা প্রয়োজন আপনি এখান থেকে টুইস্ট করে নেবেন। আর যদি এমন হয় যে না এখান থেকে না আমি নিজে করব, তখন আমরা কি করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ওই যে এখান থেকে আমরা কাজটা করে নিতে পারবো। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে? না না মানে কি? কে বলে? কে বললো? নিগার? না সাদিয়া? জি ম্যাম। বুঝিনি? না ম্যাম। এটা জাস্ট একটা স্টাইল চেঞ্জ করে কিভাবে দেখেন। আমি লিখলাম সাদিয়া, এই নামটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপরে যে টি একটু নিচে দাগের একটা অপশন আছে দেখেছেন, রাউন্ড, ম্যাম। এটা দেখা যাচ্ছে না? ইয়েস ম্যাম। এটা সিলেক্ট করলে এই যে র‍্যাপ টেক্সট যেটা আমরা র‍্যাপ করে এসেছিলাম ট্রান্সফর্ম অপশনে র‍্যাপ অপশনটা পেয়েছিলাম। এরকম শুধু টেক্সটকেও করা যায়। স্টাইলে আসলে অনেকগুলো অপশন আছে, আপনার যে অপশনটা প্রয়োজন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, নিয়ে আপনি সেই অনুযায়ী কাজ করলেন। এরকম একটা অপশন আসলে হরিজন্টালি আছে, আপনি চাইলে ভার্টিক্যালিও করতে পারেন। সেটাকে বাড়াবেন নাকি কমাবেন, কিভাবে কাজ করবেন, এখান থেকে আপনি হচ্ছে মান দিয়ে আপডেট করে কাজ করে নিতে পারেন প্রত্যেকটা অপশনে। এগুলো একটা একটা করে ট্রাই করতে হবে সাদিয়া, বাসায় ট্রাই না করলে আসলে বোঝা যাবে না। জি ম্যাম। ক্লাসটা এরকম ভাবেই চলতে থাকবে 4 মাস ধরে প্রতিদিন? কেন? এই যে সপ্তাহে 6 দিন ক্লাস, এটা খুব টাফ হয়ে যায়। তাহলে যে নাম্বার থেকে এসএমএস করে জানানো হয়েছিল ওই নাম্বারে ফোন দিয়ে বলবেন যে আমাদের টাফ হয়ে যাচ্ছে সপ্তাহে 6 দিন। হ্যাঁ, কারণ আমরা তো আসলে অনেকে অফিসও করি, অনেক টাইম পায় না। এই যে কাজগুলো না করলে তো আসলে কোনো লাভ হবে না। কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হবে। দেখা যাচ্ছে তাহলে সবকিছু একই রকম হবে না। আসেন পরের কিছু আরেকটা অপশন বাকি আছে, এই জিনিসটা একটু দেখলে তারপর আপনারা যা খুশি যে কথা বলার বলেন, আমি কিছু বলবো না। তো আমি কিছু টাইপ করি। বাবু আপনার মাইকটা বন্ধ রাখেন। বাবু মাইক এই হেডফোন অফ করেন। ঠিক আছে। তো সাপোজ আমি তো এই কাজটা করতে পারি যে আমি কিছু লিখছি, লেখার পর এন্টার প্রেস করে আবার পরের লাইনে আসতে পারছি। এই কাজটা তো আমরা পারবো, তাই না? তো এই কাজটা করলে হবে কি দেখেন, সাপোজ আপনি কিছু লিখছেন, লেখা যে আমি এরকম কিছু লিখছি, তারপরে এন্টার দিয়ে আবার লিখছি। এক একটা ওয়ার্ড তো সব আর একই রকম সাইজ থাকে না। ধরেন এটা লেখার পর এই জায়গাটুকু বেড়ে গেল, আবার এটা লিখছি, এরকমটা হয়ে গেল। এই প্রবলেমটা হতে পারে। অথবা আমি কোথাও থেকে কি করে নিয়ে এসেছি, ওই যে লেখা কপি করে নিয়ে এসেছিলাম লরেন ইপসন থেকে, এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে লেখা কপি করে নিয়ে এসে তারপর আমি এখানে পেস্ট করলাম। যে এই লেখাটা আমি ধরেন আমার কোনো সোর্স ছিল, সোর্স ফাইল থেকে লেখাটা কপি করে নিয়ে এসে তারপরে পেস্ট করলাম। পেস্ট করার পর হলো কি, লেখাটা একদম যেতে যেতে কোথায় গিয়ে যে শেষ হয়েছে, তখন আমাকে যে বারবার এন্টার প্রেস করে করে এই লেখাগুলোকে কি করতে হচ্ছে, আনতে হচ্ছে, রাইট? তো আনার পরেও ধরেন যে আমার লেখাটা আসলো, এখন এই জায়গাটা একটু বেশি ভিতরে, এই জায়গাটা বাইরে, আমি চাচ্ছি লেখাগুলো সব এক সমান থাকুক বা একটু অ্যাঙ্গেলে থাকুক। এই কাজটা কিন্তু আমরা করতে পারবো না, কারণ এইগুলা কোনো
বাউন্ডারির ভিতরে নেই। এই যে আপনি কাজটা করলেন যে এইটাই ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ও এখানে আরেকটা জিনিস রয়ে গিয়েছে, আমরা ওইটা একটু পরে দেখি। এই যে একটা টানেল আছে প্যানেলের মতো, এটাতে সিলেক্ট করলে ক্যারেক্টার প্যানেলটা চলে আসে, অথবা আপনি লেখাগুলো সিলেক্ট করে যাকে করবেন, আপডেট করবেন, কন্ট্রোল টিতে প্রেস করলে ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে। লেখাগুলো থাকা অবস্থায় কন্ট্রোল টিতে কি করবেন, লেখাগুলো সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টিতে ক্লিক করলে এই ক্যারেক্টার প্যানেলটাও আসে, অথবা এখানে ক্লিক করলেও হয়। তো ক্যারেক্টার প্যানেলের ফার্স্টে কি আছে, ফন্ট, যে ফন্ট চেঞ্জ করতে চান মানে এই যে এই অপশনটা আছে। এরপরে স্টাইল আছে, কোন স্টাইল চান আপনি। তারপরে কি আছে, এই যে লেখার সাইজ, সাইজগুলো আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন। পরের যে অপশনটা দেখতে পাচ্ছি যে দুইটা এ তারপরে একটা অ্যারো চিহ্নের মতো, এখানে আসি। এটার মানে হচ্ছে এটা আমরা সবসময় অটো দিয়ে রাখবো, প্রয়োজন না হলে আমরা চেঞ্জ করব না। সাপোজ আমি এখানে 14 দিলাম, সাথে সাথে লেখার মধ্যে যে স্পেসগুলো আছে স্পেসটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আবার 48 দিলাম, দেখেন স্পেস একদম বেড়ে গিয়েছে। সো এটা আমাদের প্রয়োজন না হলে করব না, অটো দিয়ে রাখি। এরপরে যে ভি এ অ্যারো চিহ্ন আছে, এটা হচ্ছে ম্যাট্রিক্স অপটিক্যাল, মানে এক একটা ভার্টেক্স থেকে এক একটা অ্যালফাবেট কি হবে, অপটিক্যাল দিলে কাছাকাছি চলে আসে, আর ম্যাট্রিক্সে থাকলে যতটুকু স্পেস প্রয়োজন ততটুকুই থাকে। এটা ম্যাট্রিক্স থাকবে, ধরবো না। এই অপশনটাও খুব কম ধরবো, ধরার প্রয়োজনই নেই, জিরোতে রাখি। দেখেন আমি যদি 50 করে দিই একদম ক্লোজ হয়ে যাচ্ছে, আবার যদি বাড়িয়ে দিই 200 একদম দূরে দূরে লেখাগুলো চলে যাচ্ছে। এটা আমরা জিরোতে রাখি। এই কাজগুলো আমরা খুব সহজে, এই যে এখানে দেখতে পাচ্ছি টি অ্যারো চিহ্ন উপরে নিচে, টি অ্যারো চিহ্ন পাশাপাশি, এইখান থেকে করতে পারবো। সাপোজ এখানে 100 আছে, আপনি যখন বাড়াবেন, এখানে আমি 150 করে দিলাম, তখন কি হচ্ছে, লেখাগুলো কাছাকাছি চলে যাচ্ছে। টাইপোগ্রাফি যে করি, যে লেখাগুলো একটা লেখার ভিতরে চলে যায়, এরকমটা দেখেছি না অনেক জায়গায়। বক্সটা কোথা থেকে আনছেন? এই যে এইটাতে ক্লিক করেছি, এই যে এটাতে। আবার লেখাটা যদি পাশাপাশি বাড়াতে বা কমাতে চাই, যেমন আমি এখানে 50 করে দিলাম, লেখাগুলো একদম কাছাকাছি চলে এসেছে। যদি আমি এখানে 200 করে দিই, লেখাগুলো অনেক বড় হয়ে দূরে চলে গিয়েছে। আমরা এখান থেকে কি করতে পারি, বাড়াতে কমাতে পারি। এটা ধরার প্রয়োজন নেই, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো, যে কোনো কালার আপনার পছন্দের আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আসেন, এই পার্টটাতে এই যে ফার্স্টের টি, এটা হচ্ছে বোল্ড। আপনার যে লেখাগুলো থাকবে এগুলোকে বোল্ড করতে চাইলে আপনি এটাতে ক্লিক করবেন। যদি ইতালিক মানে একটু বাঁকা করতে চান, এটাতে ক্লিক করবেন। দুইটা টি দেখা যাচ্ছে, এই দুইটা টি এর মানে হচ্ছে আপনি যদি ছোট হাতেরও লিখেন, মানে স্মল লেটারও হয়, সেটা কি হয়ে যাবে, ক্যাপিটাল লেটার। ক্লিক করার সাথে সাথে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। পরেরটা কি বলছে, যে সেম এইটার কাজই করব, সবাইকে ক্যাপিটাল করে দেব, বাট ফার্স্ট যে লেটারটা থাকবে সেটা বড় সাইজের থাকবে। সব ক্যাপিটাল হবে, জাস্ট ফার্স্টে যেটা থাকবে সেটা বড় সাইজে থাকবে। আমার এখানে কেন হচ্ছে না, কারণ এখানে কোনো ওয়ার্ডই সে খুঁজে পাইনি, এটা কোনো ওয়ার্ডই না, আমি জাস্ট যে হজবরল লিখেছি তাই। এরপরটা বলছে সাপোজ আপনার এতটুকু জায়গা পাওয়ার হিসেবে প্রয়োজন, পাওয়ার যদি প্রয়োজন অতটুকু সিলেক্ট করবেন, এখানটায় ক্লিক করবেন, ওই জায়গাটা পাওয়ার হিসেবে অ্যাপ্লাই হবে। সাপোজ আপনার এতটুকু জায়গা কি হবে, নিচে আসবে, এই লেখাটা এইচ এর একটু নিচে থাকবে, তাহলে এটাতে ক্লিক করব। যদি আপনার লেখার মধ্যে আন্ডারলাইন প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন, এই যে আন্ডারলাইনের এটা ক্লিক করবেন, নিচে আন্ডারলাইন আসবে। আর যদি মিডল আন্ডারলাইন প্রয়োজন হয় তাহলে মিডল আন্ডারলাইন করবেন। আর এটা হচ্ছে বিভিন্ন অ্যাডভান্স ফন্ট থাকে, ওই ফন্টের স্টাইল, এখানে আর কিছু ধরার প্রয়োজন নেই। এবার আসি, ক্যারেক্টারের পাশে প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। প্যারাগ্রাফে আসার পর দেখেন এই যেটা হচ্ছে লেফটে যাবে, এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। বিষয়টা ক্লিয়ার? লেফট মানে সবগুলো লেফটে সমান হবে, এটা মিডলে থাকবে, আর এটা সবাই রাইটে অ্যালাইনমেন্ট হবে।
বাট এই যে পরের গুলা কিন্তু আর অ্যাক্টিভ হচ্ছে না, এই পরের 4টা অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারবো? কোনোটাতেই কাজ করবে না। এইটা কাজ করার জন্য যে অপশনটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যখন টাইপ টুলটা নিয়ে আসছেন, আপনাকে একটা জায়গা, সাপোজ এইরকমটা, যে আমি ফার্স্টেরটাই চাচ্ছি এতটুকু আমার জায়গায় লেখা হবে, ক্লিক করেন, সবার পিটি কমিয়ে দিই, 5 না 7 করে দেই, কন্ট্রোল ভি। ঠিক আছে, এই যে দেখেন এটা। আবার আপনি চাইলে এটা হয়ে গেলে যে আমি আবার চাচ্ছি এতটুকু জায়গায় লেখা হবে, সেম প্রসেস, কন্ট্রোল ভি। আবার আপনি চাচ্ছেন এন্টারে প্রেস করে এতটুকু জায়গায় লেখা হবে, কন্ট্রোল ভি, এতটুকু জায়গায় লেখা হবে, কন্ট্রোল ভি। বিষয়টা ক্লিয়ার? এখন দেখেন এই লেখাটাকে যদি আরেকবার একটু এটা দেখান, প্যারাগ্রাফের এটা। টাইপ টুলটা সিলেক্ট করবেন, জাস্ট ক্লিক করে চেপে ধরে রেখে ড্র্যাগ করবেন, যতটুকু জায়গায় লেখার প্রয়োজন ততটুকু জায়গা সিলেক্ট করে ছেড়ে দেন। এরপরে আপনি আপনার যে লেখা, এখন তো আমি কপি করে নিয়ে এসেছি, আপনি টাইপও করতে পারবেন। টাইপ করলে হবে কি, এই যে বাউন্ডারির বাহিরে আর লেখাটা যাবে না, এই বাউন্ডারির ভিতরেই থাকবে। ওকে, এরপরে দেখেন এই যে ডান পাশে তো কোনোটা আগে কোনোটা পরে আছে, আমি আবার সেই প্যানেলটা আনি, প্যারাগ্রাফে চলে যাই। এখন দেখেন এই যে এগুলো অ্যাক্টিভ, এখন এটা কাজ করবে। এগুলো সব বাম পাশে সিরিয়াল হবে, এটা মিডলে চলে আসবে, আর এটা সব ডান পাশে সমান রাখবে। আর এটা কি করবে, সবাইকে সমান করে দিয়ে, যদি কোনোটা থাকে এভাবে হবে, এটা সবাইকে সমান করে দিয়ে মিডলে হবে। যেহেতু আমার এটা ছোট তাই দেখা যাচ্ছে না, এটা সবাইকে সোজা করে দিয়ে এখানে থাকবে, সবাইকে সোজা করে দিয়ে মিডলে আসবে, সবাইকে এক সাইজে রেখে কর্নারে আসবে, আর এটা হচ্ছে লেখাগুলোকে সেট করে দিবে। টাইপ টুল আমাদের আলহামদুলিল্লাহ আমরা শিখলাম। টাইপ টুলের মধ্যে কারো কোনো প্রবলেম? না, প্রবলেম নেই ম্যাম। একটা জিনিস, বাংলা ফন্ট কোথা থেকে ডাউনলোড করা যায়, এরকম কোনো সোর্স আছে? হ্যাঁ অবশ্যই, যেমন গুগল ফন্ট, আমি তো মানে ইংলিশটা গুগল ফন্টে পাচ্ছি, বাট বাংলা এরকম ফন্ট কোথায় পাওয়া যায়? গুগলেই পাবেন। আপনি গুগলে যান, যদি আপনার ফন্টের নাম জানা থাকে আপনি সেই নামটা লিখে দেখেন, ফ্রি ডাউনলোড চলে আসবে। আর যদি জানা না থাকে তাহলে আপনি লিখেন যে, যেমন আমি লাস্ট কি সার্চ করেছিলাম, নিউ বাংলা ফন্ট 2020, যে নতুন কোনো ফন্ট এসেছে কিনা বাংলা, লিপিগড় বাংলা ফন্ট, অক্ষর। আমি একটা করেছি যেখানে 100 কতটা যেন ফন্ট আছে, বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড, বাংলা ফন্টস, আপনি যে কোনো একটাতে ঢুকলেই দেখবেন এই যে এরকম অনেক ফন্ট আসবে। এগুলো কি ফ্রি ডাউনলোড নাকি প্রিমিয়াম? হ্যাঁ ফ্রি ডাউনলোড, তো ফ্রি লেখা ছিল না। সাপোজ আপনি এটা ডাউনলোড করবেন, যাই দেখি ওরা কি ফ্রিতে দেয় নাকি। আমার একটা এই সমস্যা হচ্ছে, ডাউনলোড নাও। এটা যদি না হয় তাহলে আপনি ব্যাকে যান, একটা আছে ফ্রি বাংলা ফন্ট। ম্যাম ইউটিউবে প্রচুর সোর্স আছে ম্যাম, এইগুলো ফন্ট কিভাবে ডাউনলোড দিয়ে অ্যাড করতে হয়। আচ্ছা সমস্যা নেই,
বেঙ্গলি ফন্টস ডাউনলোড, যে কোনো আপনি ফন্টে গিয়ে পার্ট বাই পার্ট আসবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওই যে ডাউনলোড লেখা আছে, ফ্রি ডাউনলোড করা যাবে। তো ডাউনলোড করলে এগুলো হচ্ছে জিপ আকারে আসবে, আর সেটাকে আপনি পরে ইনস্টল করে নেবেন। তবে অবশ্যই এই ফটোশপ আর এগুলো সব বন্ধ থাকবে। তো আনার পরে অটোমেটিক্যালি দেখবেন ফটোশপ মানে সব জায়গায় চলে যাবে, আপনার অফিস যে ওখানেও চলে যাবে, তারপরে আপনার অ্যাডোবির কোনো সফটওয়্যার থাকলে সেখানেও চলে যাবে। টেনশনের প্রয়োজন নেই, জাস্ট ওই ফন্টটাকে সিলেক্ট করে আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে যে সেটা আনসি নাকি ইউনিকোড, এতটুকু। ঠিক আছে হাবিব? ম্যাম এনসি আর ইউনিকোড দুইটার মধ্যে পার্থক্য কি? জি বুঝতে পেরেছি। এনসি আর ইউনিকোডের মধ্যে পার্থক্য সেটা তো কি বলবো, অভ্র যে এটা ইউটিউবে সার্চ দেন পেয়ে যাবেন। ম্যাডাম আমি বলবো, বলেন। আচ্ছা আনসি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড একটা কোড, যেটা হচ্ছে ধরেন আমাদের ইংলিশ অ্যালফাবেট হচ্ছে 26টা আছে, হ্যাঁ। তো কম্পিউটারে যখন এই কোডগুলোকে বাইনারিতে কনভার্ট করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে এরকম রিনাউন যে ল্যাঙ্গুয়েজগুলো ছিল তাদেরকে কনভার্ট করা হয়েছে। তো পরবর্তীতে যখন আমরা চাইনিজ, বাংলা বা অন্যান্য ভাষায় কম্পিউটারকে বোঝাতে চাইলাম, তখন দেখা যাচ্ছে যে ওই কোডের বাইনারি নাম্বারগুলো কম্পিউটার বোঝে না, কারণ তাদের কনভার্ট করা নাই। তখন ওই ইউনিকোড নামের আরেকটা কোড চালু হয়, যেটা ওই আনসি কোডের বাইরেও যে সমস্ত কোড মানে আমরা কম্পিউটারে বোঝাতে চাই, লিখতে চাই, তখন ওগুলো আমরা ইউনিকোডের মাধ্যমে লিখি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি যেটা বুঝি, আমি বুঝি যে অভ্রতে হচ্ছে আপনি খুব সহজে, আমরা মোবাইলে যে মেসেজ টাইপ করি, মানে আমার কাছে যেভাবে সহজ লাগে, যে মোবাইলে আমরা যে লিখছি বাংলাটাই লিখছি, আমার এ এম এ আর আমার নাম এন এ এম নাম, এটা বা আমরা বাংলাটাই বাংলিশ যেটা লিখি, ওইটা যদি আপনি লিখতে চান অভ্র ফন্টে লিখতে হয়, যেটা একজন ডাক্তার আবিষ্কার করেছে। আর ইউনিকোডটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা মানে মোটামুটি ওই যে যুক্তাক্ষর অনেক কাহিনী আছে। তো যেই ফন্টগুলো মানে আমরা এখানে যে লিখি বাংলা ফন্ট, যেই ফন্টগুলো খুব সহজে অভ্রর মতো করে লেখা যায়, যে এখান থেকে যে কলম KOLOM কলম, ওগুলো হচ্ছে আপনার ইউনিকোডে করা। আর যেগুলো হচ্ছে ভিজুয়াল মতো কাজ করে, যে এই অক্ষরগুলো দিয়ে করা যায় না, সেটাকে আনসি করে নিতে হয়, যাতে আমি খুব সহজে ইউনিকোডের মতো করে লিখতে পারি। দুইটা ব্যাপার। লেখার সুবিধার্থে ম্যাম ম্যাডাম অপরতে যে কাজটা করা হয়েছে, বাংলার অনেকগুলো শব্দ দিয়ে ও একটা ডেটাবেস তৈরি করছে। ডেটাবেস তৈরি করার পরে যখন আমরা বাংলা দিয়ে কোনো ওয়ার্ড লিখতে যাই, তখন ও সাজেস্ট করে অনেকগুলো ওয়ার্ডকে সে খুঁজে নিয়ে আসে ম্যাচিং করে, নিয়ে আসার পরে সে সাজেস্ট করে যে তোমার ক ল লিখলে ক ল দিয়ে কতগুলো শব্দ সে ডেটাবেস থেকে পাচ্ছে, সেগুলো সে তুলে নিয়ে আসে, তুলে নিয়ে এসে তারপর আপনাকে নিচে শো করে। কি বলছিলেন? লেখার সুবিধার জন্য আমি বলছিলাম, হ্যাঁ কি বলছিলেন? আমি যে গতকালকে দেখাইছিলাম না যে ইয়ার একটা হেয়ার মাস্কিং, ওইটা আমরা পাচ্ছি না। ওটা একদম সহজ দেখিয়েছি, ওটা কিন্তু দেখিয়েছি যে জাস্ট ব্যাকগ্রাউন্ড যদি সলিড কালার হয় সেক্ষেত্রে কি করতে হবে। এখানে অনেক কাজ আছে, ব্যাকগ্রাউন্ড যদি অন্য কালার হয় তাহলে তো আরো অপশন আছে, আলফা চ্যানেল, এটা সেটা, এই যে চ্যানেল, এগুলো এখানে গিয়ে কাজ করতে হবে। আমি তো একদম সহজ একটা বিষয় দেখিয়েছি, সেটাও হচ্ছে না। আমি পানি নিয়ে আসছি। বুঝতে পেরেছি। তো আপনি যখন 2টা বাজে ক্লাস করেছেন তখন বলেননি কেন? আজকের ক্লাসে আপনি ছাড়া অন্য কারো প্রবলেম আছে? না ম্যাম ওইটার প্রবলেম নেই।
সব চুল কাটা। আমি ফার্স্টে কি করেছি, একটা ইমেজ নিয়ে এসেছি, ইমেজটাকে আমি রেস্টাইলাইজ করে নিই। এই যে ইমেজটা নিয়ে এসেছি, এই ইমেজটার অবশ্যই এটার ব্যাকগ্রাউন্ডটা আবার সাদা, যাই হোক। তো ইমেজটাকে আমি ফার্স্টে, আপনি এটাও করতে পারেন যে ল্যাসো টুলটা আপনি জানেন, ল্যাসো টুল দিয়ে কি করব, আপনার যেটা সুবিধা হয়, যে আপনি কোনো জাস্ট চুলগুলো আছে এতটুকু অংশ রেখে বাকিগুলোকে ডিলিট করে দিবেন। ওই জিনিসটুকুকে রেখে বাকিগুলো ডিলিট করে দেব। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আই দিয়ে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিলাম। এই যে দেখেন এখন কি আছে, এখন এতটুকু আছে। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। এরপর আমি নিচে আরেকটা কি এনেছি, লেয়ার এনেছি। এটা নিচে একটা নতুন লেয়ার এনে সেই লেয়ারটাকে এই যে এখান থেকে একটা সলিড কালার দিয়ে মাস্কিং করেছি, যে আপনার পছন্দের কোনো কালার, সেই কালারটা দিলেন। ওইটাকে আমি নিচে নিয়ে যাই, নিচে নিয়ে যাওয়ার পর আমার ইমেজটাতে আমি চলে আসি। চলে আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল কেন নেব, কারণ এই টুলটা খুব সফটলি কাজ করে, বাট কাজ করার সময় আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে। কিভাবে মিডলটা ধরে রাখবো, কারণ ও একটা কালারকে চুজ করে, ডিসকন্টিনিউয়াস, সে আর কি কন্টিনিউয়াসলি চারপাশে করবে না। টলারেন্স মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার ব্যাকগ্রাউন্ড কালার সাথে যদি আপনার অবজেক্টের কালার ম্যাচ করে যায়, ম্যাচিং থাকে, তাহলে টলারেন্স কম হবে। আর যদি কালার ম্যাচ না করে তাহলে টলারেন্স বেশি হবে। তো দেখেন সেটা কিভাবে বুঝবো, আমার যে কালারটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট ডিলিট করে, সিলেক্ট করে কি করব, জাস্ট ডিলিট। আপনি এটার উপরে আসলেও কোনো কালার সে চেঞ্জ করবে না, কাটবে না, কাটছে না, কারণ আপনি এখানে একটা কালার ওকে দেখিয়ে দিয়েছেন। আমি এই যে এখানে বলে দিয়েছি এই ড্রপটা হচ্ছে একটা কালারই চুজ করবে। ওকে, যদি আমার এখানে কালারটা ম্যাচ করে না করতো, মানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের কালার সাথে এটা ম্যাচ না করতো, তাহলে আমি এটাকে টলারেন্স বাড়িয়ে দিতাম। আপনি এই টলারেন্স বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো এটা করার পরে দেখেন আমার চুলগুলো একটু সাদা সাদা রয়ে গিয়েছে। যেমন আমি এটাকে ডিলিট করে দিতে চাই। কিছু কিছু অপশন আছে, যেমন এই চুলটা বেশি, এই চুলটাকে ডিলিট করে দেন। চুলগুলোকে ডিলিট করতেছেন এর জন্য কি কোনো চেপে ধরতে হচ্ছে? আবার বলেন। আপনি যে কাটা চুলগুলো, যে সিঙ্গেল চুলগুলো কেটে ফেললেন, এর জন্য কি কোনো কি চাপতে হচ্ছে? না না, কিছুই করছি না, আমি জাস্ট ওই কালারটার উপরে, এখানে আমার কোনো কাজ নেই, আমার হাত এটা খালি, আমি জাস্ট মাউস দিয়ে কাজ করছি। জাস্ট আপনার যে এই চুলটা আমি রাখতে চাচ্ছি না, ওইটার উপরে গিয়ে এই যে প্লাস চিহ্নটা কালারটার উপরে গিয়ে এই যে দেখেন ওই কালারটা সে যেখানে যেখানে পাবে সেই কালারগুলোকে সে ভ্যানিশ করে দিবে। আপনার যেটা প্রয়োজন রাখেন আর বাকিগুলোকে ডিলিট করে দেবেন। তো মনে করি আমার এতটুকু কাজ কমপ্লিট। এখন এই যে একটু সাদা সাদা হয়ে গেল, তখন আমি চলে যাব বার্ন টুলে। এই যে বার্ন টুল, বার্ন টুলের এটা শ্যাডো কেন দিয়েছি, শ্যাডো যদি দেন তাহলে হচ্ছে কালোকে কালো করবে, হাইলাইট যদি দেই সাদাকে সাদা করবে, আর মিড টোনস মানে হচ্ছে একদম কালোও করবে না আবার একদম সাদাও করবে না। এক্সপোজারে আসি, এক্সপোজার হচ্ছে যত কমাবেন তত এটার কাজ ভালো হবে, যত মানে এটার মতো নিখুঁত করবে, আর যত বাড়াবেন তত হাইলাইটের মতো কাজ করবে। এক্সপোজার 50 করে দিয়ে দেখি তো কি হয়, একটু হালকা
কালো হচ্ছে, মানে চুলটাকে জাস্ট বার্ন করে দেওয়া। আবার অনেকে কি করে লেভেল নিয়ে আসে, যে এখানে ইমেজে কি আমরা লেভেল শিখেছিলাম, ওই লেভেল দিয়েও কাজ করা যায়। আপনার যেভাবে সুবিধে আপনি সেভাবে কাজ করবেন। তো মনে করেন এইখানে এই চুলগুলো বেশি প্রবলেম ক্রিয়েট করছে, আপনি ইরেজার টুল দিয়ে সাবধানে ওই জিনিসগুলো আস্তে আস্তে ডিলিট করে দিতে পারেন। এটা রাখতে চাচ্ছি না। একটা ছবিকে আপনি কিভাবে পরিচ্ছন্ন করবেন, কিভাবে সুন্দর শেপে নিয়ে আসবেন, সেটা তো ডিজাইনের উপরেই ডিপেন্ড করবে, তাই না? তো আপনি কি করবেন সেটা আমরা ভালো করে চোখ মন সেট করেই কাজ করব। সাপোজ এই যে এইখানটা চুলটা একটু বেশি খারাপ লাগছে, এটাকে আমরা হালকা করে ডিলিট করে দিই। এই জায়গাটা একটু মুছে দিই। তো মনে করি যে আমার এটা মোটামুটি কমপ্লিট। এরপর আপনি কোনো ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে আসতে চান, যেটার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। কি ব্যাকগ্রাউন্ড? আমার এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। ম্যাম আমি এখন পারবো, ব্যাকগ্রাউন্ডটা সেট করতে পারবো। ঠিক আছে, আশা করি পারবো, প্রবলেম হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকেন। 10 মিনিট পরে শুরু করেছিলাম, কে যেন বলেছে 10 মিনিট তো হয়ে গিয়েছে ম্যাডাম। ম্যাম 10 মিনিট ফিল আপ করে দিলেন। হ্যাঁ সাবিকুন বলেন। ম্যাম ওই লিংকটা 1 থেকে 4 পর্যন্ত ক্লাসগুলো। ও হ্যাঁ সাবিকুন। জি ম্যাম। আচ্ছা ওয়েট 1 মিনিট লাইনে থাকেন। তাহলে আজকে ক্লাসে কোনো প্রবলেম নেই, আমি এটা করে দিলাম। লাইনে থাকেন সাবিকুন। সাবিকুন কেন আপনি সেভ করেন? ম্যাম বলেন। ম্যাম ওই যে সিসি ডাউনলোড দিয়েছি, মানে করছি তো একটু সমস্যা আছে, ওটার সেটিং ঠিক আছে নাকি আমার একটু দেখে দেন অল্প একটু। আর 1 থেকে 4 পর্যন্ত সিসিটা সাবিকুন 54। ম্যাম হ্যাঁ আমি শুনছি বাবু, আমি সাবিকুনকেও জিজ্ঞেস করছি। সাবিকুন 1 থেকে 4 পর্যন্ত। জি ম্যাম। আচ্ছা বাকিগুলো সব ম্যাম ডাউনলোড করছি, বাট ওগুলো হয় নাই। ঠিক আছে। হ্যাঁ বাবু স্যার বলেন। ম্যাম আজকে ক্লাসে ভিডিওটা কি দিয়ে দিয়ে দেব ক্লাস। ম্যাম আর আমার সিসিটা আপনার ফুল স্ক্রিন হয়ে গেছে, ওটাতে আমি কাটতেই পারতেছি না, কি করব? আচ্ছা 1 মিনিট, আমি একটু সাবিকুনের কাজটা শেষ করি, তারপর আপনারটা দিচ্ছি। হ্যাঁ এটা হয়েছে ম্যাম। একটু একটু সেটিংসটা দেখে দেবেন কি ঠিক আছে কিনা। ঠিক আছে ওয়েট